আজকে আমরা যে অনুষ্ঠানটা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসছি, ওয়েবিনারটা আয়োজন করেছি, সেটি হলো দ্য ট্রান্সজেন্ডার ইস্যু ইন ইন্ডিয়া, রিসেন্ট কন্ট্রোভার্সিস। আমাদের ট্রান্সজেন্ডার ইস্যুতে ভারত সরকার নতুন একটা অ্যামেন্ডমেন্ট করেছেন এবং সেটার সূত্র ধরে বেশ কিছু আশঙ্কা, বেশ কিছু অ্যাপ্রিহেনশন সামনে এসছে যে আমরা কোন দিকে যাচ্ছি। নালসা জাজমেন্টে যেটুকু ব্যক্তি স্বাতন্ত্র্য, যেটুকু মানে কি বলবো, মানুষ হিসাবে উপযুক্ত স্বীকৃতি যে ব্যবস্থাটুকু হয়েছিল, সেটা কি থাকবে নাকি থাকবে না, এইসব প্রশ্নগুলো নতুন করে আসছে। সেইগুলোকে মাথায় রেখে আমরা একটু বিষয়টাকে সুস্পষ্ট করার জন্য এবং সবার কাছে বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের ফোরামের প্রেসিডেন্ট স্যার এ.কে.এম. হারুনুর রশিদ স্যার। স্যার ওয়েলকাম করবেন। তার আগে আমি একটু বলে নিই, আজকের বিষয় তো বললাম, দ্য ট্রান্সজেন্ডার ইস্যু ইন ইন্ডিয়া, রিসেন্ট কন্ট্রোভার্সি। এখানে আমাদের যারা বলবেন, কিনোট স্পিকার হিসাবে বলবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর রাজর্ষি চক্রবর্তী, উনি বলবেন। আর আমাদের সঙ্গে রয়েছেন দুজন মানুষ যারা ট্রান্সজেন্ডার ক্যাটেগরিতে বিলং করেন। তাদের মধ্যে রয়েছেন রাহুল মিত্র, যিনি ফিমেল থেকে মেল হয়েছেন। আপনাকে ওয়েলকাম করছি। আর সঙ্গে আছেন আমাদের অনুরাগ মৈত্রী, তিনি মেল থেকে ফিমেল ট্রান্সজেন্ডার। তিনি একই সঙ্গে আরও অনেক সামাজিক কাজ এবং গবেষণার সঙ্গে সম্পর্কিত রয়েছেন এবং একটি টিভি চ্যানেলে অ্যাঙ্কারিংয়ে কাজও করেন। এই যে মানুষজনকে আমরা পেয়েছি, তাদের জীবনের অভিজ্ঞতা আমরা একটু শুনবো, এবং যেহেতু ব্যাপারগুলো একটু অন্য ধরনের এবং বিতর্কিত, সেই জন্য সময়ের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আমরা 25 মিনিট করে আপনাদের তিনজনকে সময় দিচ্ছি, কারণ অনেকে অনেক কিছু বলার থাকতে পারে, পরে আবার কথা বলার সুযোগ দেওয়া হবে। আমি এবার স্যারকে বলবো, হারুন স্যারকে, আজকের এই ওয়েবিনারের একটু ওয়েলকাম অ্যাড্রেস দেওয়ার জন্য। স্যার। অসংখ্য ধন্যবাদ সন্তোষ বাবু। ঠিক আছে তো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। শুভ সন্ধ্যা এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফির পক্ষ থেকে যারা এই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী ও খুবই প্রাসঙ্গিক একটা বিষয়, দি ট্রান্সজেন্ডার ইস্যু ইন ইন্ডিয়া, রিসেন্ট কন্ট্রোভার্সি, এই বিষয়ে আপনারা যুক্ত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রফেসর সন্তোষ কুমার পালকে। তিনি বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করলেন, এই কন্ট্রোভার্সির যে ইস্যুটা সেটা উপস্থাপন করলেন। সেজন্য আমি আরো বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের যিনি মূল বক্তা, ডক্টর রাজর্ষি চক্রবর্তী, বর্ধমান বিশ্ববিদ্যালয়, এবং আরো দুজন বক্তা ইতিমধ্যেই শুনেছেন, জনাব রাহুল মিত্র এবং অনুরাগ মৈত্রী। Transgender is primarily a social issue. More particularly, it may be considered to be a socio-psychological issue. So far I understand. আপনারা যদি আজকের ইস্যুটার দিকে, আজকে যে শিরোনামটার দিকে তাকান আলোচনার বা বক্তব্যের, তাহলে দেখবেন যে it has now been turned into a legal issue with state's intervention. So, however, the issue is controversial as well as complicated, and we are, as a matter of fact, confused. আমরা অনেকেই বিষয়টা জানি কিন্তু ভালো মতো জানি না, clear. So we need to have a clear understanding of the issue as a social problem. এবং আমার কাছে মনে হয় যে this issue is related to the essence of man or human nature. As a student of philosophy, I should say it is an issue of, it may be addressed from the perspective of philosophical anthropology or philosophical study of man, as well as of human psychology.
এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। প্রথমত, whether it is an inborn disposition or a psychophysical issue or merely a psychological issue. Secondly, whether it is a legal or moral issue or both. Whether as a legal issue it violates individual freedom, human rights, individual rational choice, as well as freedom of will. তৃতীয়ত, how to understand the issue, how to address the issue to get a clear understanding and act as a responsible citizen. আমার কাছে মানে অ্যাটলিস্ট ফিলসফিক্যালি মনে হচ্ছে উনি এটাকে সোশ্যাল ইস্যু যেমন তেমনি একটা মরাল ইস্যু। কাজেই মানে আমাদের প্রথমত আমাদের বিষয়টা যেহেতু মানে ইট ইজ এ কনসেপ্ট, শুধু কনসেপ্ট নয়, ইট ইজ এ রিয়ালিটি হুইচ হ্যাজ টু বি অ্যাড্রেসড অ্যান্ড we have to get a clear understanding of the issue to resolve the recent controversy in India. So the first and foremost understanding may be philosophical to resolve the confusion and contradiction about this. এটা আমার চাইতে ভালো বলতে পারবেন প্রফেসর সন্তোষ কুমার পাল, কিন্তু যেহেতু তিনি এইগুলো নিয়ে করেন, এবং আজকের যারা মূল বক্তা এবং দুজন বক্তা আছেন তারা তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলবেন তারা কি কি সমস্যা ফিল করেন। এবং অ্যাজ এ হোল এটা হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান ইস্যু। আমরা যে মানুষের প্রতি মানুষের আচরণটা করি মানুষ হিসাবে, কাজেই সেই মানুষ হিসেবেই থাকবে। সো লেট আস লিসেন টু আওয়ার স্পিকার্স অ্যান্ড থিঙ্ক অফ ইট অ্যাজ আ হিউম্যানিটেরিয়ান ইস্যু। এই কথাগুলো বলে আপনাদের সবাইকে আমার এই স্বাগত বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা তাদের বক্তব্যগুলো শুনি, তারপরে আমাদের যদি আরো বোঝাপড়া থাকে আমরা অবশ্যই প্রশ্ন মন্তব্য ইত্যাদির মধ্য দিয়ে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হারুন স্যারকে। আমরা এবারে মূল আমাদের যে কিনোট স্পিকারের কথা শুনবো, তার আগে আমি কয়েকটা কথা লিখেছি আমার এই গ্রুপে, সেটা একটু আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আমি যেটুকু বুঝেছি পয়েন্টসগুলো এখানে আছে। আমি শুধু ওই প্রথম অংশটা বলবো না, যেটা আইনগত দিকটা তো আপনারা বলবেন। আমরা যারা একেবারেই নতুন, অনেক ছাত্রছাত্রী আছে যারা এই সেক্স, জেন্ডার, ট্রান্সজেন্ডার এই ইস্যুগুলো কিছুই বোঝেন না, তাদের জন্য আমি কয়েকটি মাত্র কথা আমি লিখলাম কিছুক্ষণ ধরে, আমি সেটা একটুখানি পড়ে দিচ্ছি। এখানে আমি যেটুকু লিখেছি এই কিছুক্ষণ আগে বসে লিখলাম। প্রসঙ্গত আমি সেক্স, সেক্সুয়ালিটি ও জেন্ডার এদের মধ্যে পার্থক্য সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আমাদের যে জীবতাত্ত্বিক পরিচয় তাই সেক্স, মূলত ক্রোমোজোম, জননাঙ্গ ও আনুষঙ্গিক শারীরবৃত্তীয় কিছু বৈশিষ্ট্য দিয়ে তার নির্দিষ্ট হয়। আর আমাদের সমাজ যে ধরনের যৌন সম্পর্ককে স্বীকার করে তাই যৌনতা, যেমন বিষম লিঙ্গের দুই ব্যক্তির সম্পর্ককেই স্ট্যান্ডার্ড সেক্সুয়ালিটি বলে ধরা হয়। আর নারী, পুরুষ ও ভিন্ন লিঙ্গের মানুষকে কিভাবে দেখে সমাজ, দেখতে চায়, তাকে সামাজিক লিঙ্গ বা জেন্ডার বলি। সমাজ নারীত্বকে যেভাবে নির্মাণ করে, পুরুষকে যেভাবে দেখতে চায়, তা দিয়ে জেন্ডার তৈরি হয়। এখন সমস্যা হচ্ছে জন্মের সময় যেসব চিহ্ন দেখে কোনো বাচ্চাকে পুরুষ বা কোনো বাচ্চাকে নারী হিসাবে স্থির করা হয়, যাকে আমরা বলি এখানে সিস জেন্ডার কথাটা ব্যবহার করা হচ্ছে, তা কিছু ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ হয় না। শারীরিক চিহ্নের সঙ্গে মনের যৌনতা বা তজ্জাতীয় অভিজ্ঞতা যখন মেলে না, তখন সমস্যা দেখা দেয়। আবার সময়ের ব্যবধানে যৌনতার অভিজ্ঞতা আলাদা হয়ে থাকে কখনো কখনো, যাকে আমরা জেন্ডার ফ্লুইডিটি বলি। তাই নারী পুরুষের বাইনারিতে সকল মানুষকে ধরা যাচ্ছে না। অনুরূপ যৌনতাও অনেক ধরনের হয়ে থাকে, তাই আমরা LGBTQIA+ এর কথা বলি। এর মধ্যে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, ইন্টারসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল এই কয়েকটি যৌনতার কথা এর মধ্যে রয়েছে। তথাপি আরো বিভিন্ন ধরনের যৌনতা সম্ভব। বিশেষজ্ঞদের কেউ কেউ এরকম বলেন 147 ধরনের যৌনতা হতে পারে।
এইসব বৈচিত্র্যকে বোঝানোর জন্য আমরা আজকাল কুয়ার QUER এই পরিভাষাটা ব্যবহার করে থাকি। পরিশেষে বলি, এসব নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে এবং এগুলিকে আনন্যাচারাল বলে দাগিয়ে দেওয়া বা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তুলে ধরা বিপজ্জনক ও মানবতা বিরোধী। এই কয়েকটি কথা আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বললাম। এরপর আমি রাজশ্রী চক্রবর্তী স্যারকে বলবো তার কি নোট অ্যাড্রেস দিতে। রাজশ্রী বাবু। ধন্যবাদ সন্তোষ দা। আজকে যারা উপস্থিত হয়েছেন, প্রেসিডেন্ট মহাশয়, সন্তোষ কুমার পাল মহাশয়, অন্যান্য বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা এবং আমার খুব কাছের বন্ধু রাহুল এবং অনুরাগ মৈত্রী, আজকে দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা এখন আমরা একটা লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলি, তাদের যে অধিকারগুলো পাওয়া গিয়েছিল, বহু ক্ষেত্রেই সেই অধিকার 2026-এ যে নতুন ট্রান্সজেন্ডার অ্যাক্ট হয়েছে সে তাতে খর্ব করা হয়েছে। ফলে এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের, এবং সেই জন্য আমরা আজকের এই যে ওয়েবিনার সেইটা প্রয়োজন বলে মনে করেছি, এবং আজকে সন্তোষ দা সেটা অর্গানাইজ করেছে, সেই জন্য সন্তোষ দাকে ধন্যবাদ। প্রথমেই বলি, এই যাদেরকে আমরা ট্রান্সজেন্ডার বলছি তারা কিন্তু আদিকাল থেকেই রয়েছেন, এমন নয় যে আজকে তাদের উদ্ভব হয়েছে। আমরা যদি একদম প্রাচীন কালে দেখি, প্রাচীন ভারতে দেখি, আমরা দেখব যে প্রাচীনকালে যে জৈন শাস্ত্রকাররা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে পুরুষ নারী ব্যতীত আরেকটি জেন্ডার রয়েছে যেটাকে তারা ক্লীবলিঙ্গ বলছে, বা যাদেরকে পরবর্তীকালে সংস্কৃতে আমরা নপুংসক কথাটাও পাচ্ছি। ইনফ্যাক্ট ট্রান্সজেন্ডারকে ডিনোট করতে প্রথম যে সংস্কৃত শব্দ সেটা নপুংসক। এবং আমরা বিভিন্ন আমাদের মহাকাব্য সাহিত্য বিভিন্ন জায়গায় আমরা এরকম অনেক চরিত্র পাচ্ছি যারা নপুংসক বা ট্রান্সজেন্ডার, এবং তার জন্যে তাদেরকে কিন্তু কোনো রকম যে সেন্সার বা কোনো রকম ডিসক্রিমিনেশন ফেস করতে হচ্ছে এটা কিন্তু আমাদের আপেক্ষিকভাবে মনে হয় না, কারণ এই রকম মানুষদের জন্য আলাদা করে কিন্তু বিভিন্ন সোশিয়েটাল রোলস তাদের জন্য অ্যাসাইন্ড ছিল। ফলে তারা ভীষণভাবে মার্জিনালাইজড বা আউটসাইড দ্য সোসাইটি এরকম কিন্তু আমাদের মনে হয়নি, যতটা ইতিহাস আমাদের বলছে। মধ্যযুগের ভারতেও আমরা দেখছি যে এরকম ট্রান্সজেন্ডার মানুষ আমরা পাচ্ছি, এবং ট্রান্সজেন্ডারদের তখন আরেকটি যে দায়িত্ব বিশেষভাবে তাদের ওপর অর্পিত হয়, যাদেরকে আমরা খোঁজা বলি বা খোঁজা সারা বলি। এই খোঁজা সারারা তারা কিন্তু বিভিন্ন যে হারেম, সেই হারেমের রক্ষী হিসেবে তাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু উচ্চ রাজপদে বা শাসনতান্ত্রিক বিভিন্ন পদে কিন্তু তারা অধিষ্ঠিত হচ্ছে। খোঁজা সারা ছাড়াও আরেকটি ক্যাটাগরি যাদেরকে আমরা জেনানা বলছি, যারা বিশেষ করে অন্দরমহলগুলিতে থাকছে, সেই রকম বিশেষ ধরনের ট্রান্সজেন্ডারও কিন্তু রয়েছে। আমি যেহেতু দীর্ঘদিন মুর্শিদাবাদে থাকছি, আপনারাও যদি মুর্শিদাবাদে আসেন কখনো, মুর্শিদাবাদে দেখবেন এখনো কিন্তু বিভিন্ন মহলে সেখানে কিন্তু এই খোঁজা সারা মহলগুলো রয়েছে, যেখানে এই খোঁজা সারারা থাকতেন, তাদের আলাদা মহল থাকতো। তো এইভাবে আমরা দেখছি যে এই যে কমিউনিটি, দে ওয়্যার মোর অর লেস ইন্টিগ্রেটেড উইদিন দ্য লার্জার সোসাইটি। তারা যে সেগ্রিগেটেড বা তারা যে মার্জিনালাইজড সেটা কিন্তু ছিল না, দে ওয়্যার পার্ট অফ দ্য সোসাইটি। গন্ডগোলটা হলো উইথ দ্য কামিং অফ দ্য ব্রিটিশ। এখন ইউরোপে যেটা বা ওয়েস্টে যেটা আছে সেটা হচ্ছে যে জেন্ডার ইজ বাইনারি। বাইনারি জেন্ডারের বাইরে এনিথিং বিয়ন্ড দ্য বাইনারি, এটা কিন্তু তাদের কাছে খুব গ্রহণযোগ্য ছিল না। এবং এই যে খোঁজা সারা বা এই যে জেরানা, দে ওয়্যার
looked upon as aberrations এবং তাদেরকে কিভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া যায় সেইটাই সবসময় চেষ্টা করা হতো। এই মানুষদের একদম নিশ্চিহ্ন করে দেবার জন্যে আমরা দেখছি যে ব্রিটিশ সরকার একটি আইনও আনে, যেটা আমরা বলছি যে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্টের কিন্তু দুটো পার্ট আছে। প্রথম পার্ট যেটা বিভিন্ন ক্রিমিনাল ট্রাইবস সম্পর্কে, এবং দ্বিতীয় পার্ট যেটা স্পেসিফিক্যালি ট্রান্সজেন্ডার বা তখন যে টার্মটা ইউজড হয়েছে ইউনাকদের সম্পর্কে। এবং এইটাতে খুব স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে এই এইম অফ দ্য অ্যাক্ট হচ্ছে যে এই যে ইউনাকদের এদেরকে নিশ্চিহ্ন করা। কেন নিশ্চিহ্ন করা? তাদের বক্তব্য হচ্ছে, ব্রিটিশ সরকারের বক্তব্য ছিল যে যেহেতু ইউনাকরা বায়োলজিক্যালি রিপ্রোডিউস করে না, তারা কি করে, তারা বিভিন্ন জায়গায় বাচ্চাদের ধরে এনে তাদের ক্যাস্ট্রেট করে তাদের কমিউনিটিটা বাড়ায়। এবং এই যে বাচ্চা চুরি এবং ক্যাস্ট্রেশন, এটা হচ্ছে একটা ক্রিমিনাল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য ব্রিটিশ। এবং এই যে তারা এই ক্রিমিনাল অ্যাক্ট করছে বলে তারা এই ট্রান্সজেন্ডার বা ইউনাক যাদেরকে বলা হচ্ছে, এরা হচ্ছে ক্রিমিনাল, এক ধরনের ক্রিমিনাল, এবং তাদেরকে এই ক্রিমিনাল ট্রাইবসের অ্যাক্টে এনে লক্ষ্য হচ্ছে যে এদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা। এবং আমরা দেখছি যে এই যে ট্রান্সজেন্ডার কমিউনিটি বা ইউনাক কমিউনিটি, এদেরকে ভীষণ রকম স্ট্রিক্ট রেগুলেশনের মধ্যে আনা হয়। পুলিশ পাঠিয়ে দেখা হয় যে কোনো ইউনাকের বাড়িতে বা কোনো ট্রান্সজেন্ডারের বাড়িতে কোনো শিশু আছে কিনা, কোনো বাচ্চা আছে কিনা। যদি থাকে তাহলে ধরে নেওয়া হচ্ছে যে সেই বাচ্চাকে তুলে আনা হয়েছে তাকে ক্যাস্ট্রেট করে কমিউনিটি বাড়ানোর জন্য। তো এবং বলা হচ্ছে যে এইটা একটা অনৈতিক ব্যাপার যেটা ইউনাকরা করে, এবং তার জন্য তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে। তো আমরা দেখছি যে এইটা নিয়ে বিখ্যাত গবেষিকা জেসিকা হিঞ্চি, তিনি খুব ভালো কাজ করেছেন। তাতে এটা ডিটেলস, যদিও বাংলা সম্পর্কে তিনি খুব একটা লেখেনি, তার উত্তর ভারত সম্পর্কে বিভিন্ন জায়গা সম্পর্কে লেখা হয়েছে। কেননা এই যে ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট, এটা প্রথম লাগু হয়েছিল কিন্তু নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে ভারতের। এবং সেই নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স এবং যেটাকে আমরা ইউনাইটেড প্রভিন্স বলতাম তখন, সেই সমস্ত জায়গার আর্কাইভাল ডাটা নিয়ে তিনি কিন্তু খুব ভালো একটা রিসার্চ করেছেন জেসিকা হিঞ্চি। এবং সেখান থেকে আমরা কিন্তু প্রচুর তথ্য পাচ্ছি যে কিভাবে এই অ্যাক্টের মাধ্যমে এই ট্রান্সজেন্ডারদের তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে শাসকরা, তৎকালীন যারা শাসক, তাদের ওপরেও তারা যদি কোনোভাবে ট্রান্সজেন্ডারদের কোনো রকম পক্ষপাত দেখাচ্ছে, তাদের সঙ্গেও ব্রিটিশরা কিন্তু খুব স্ট্রিক্ট আচরণ করছে। আমি মুর্শিদাবাদেরই একটা এক্সাম্পল দিয়ে বলি যে মুর্শিদাবাদে যিনি তখন নবাব ছিলেন, অর্থাৎ আমি পরবর্তী নবাবদের কথা বলছি, মির্জাফরের পরবর্তী বংশধর ফেরেদুন জাহ যখন নবাব ছিলেন তখন তার সঙ্গে একজন ইউনাকের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই কারণে, কেননা ফেরেদুন জাহকে সেই ইউনাক বড় করেছে, ছোটবেলা থেকে বড় করেছে। এবং স্বাভাবিকভাবেই যখন ফেরেদুন জাহ বড় হয়ে সিংহাসনে বসেছেন, তখন তিনি এই ইউনাক, যার নাম হচ্ছে আমান আলী খান, তাকে একটি বড় পদ দিয়েছেন। এখন যেটা হয় যে নবাব একটি হান্টিং এক্সপিডিশনে যায়, একটা শিকার করতে যায়, এবং তখন এই আমান আলীও তার সঙ্গে গেছিলেন। আমান আলীর কিছু গয়না এই সময় চুরি যায়, এবং দুজনকে ধরা হয়, যাদের মনে করা হয়, একটি বয়স্ক লোক এবং একটি বাচ্চা, যাদের মনে করা হয় যে তারা এই গয়না চুরি করেছে, এবং তাদেরকে মারধর করা হয়। পরবর্তীকালে এই বয়স্ক লোকটি এবং এই বাচ্চাটি মারা যায়। এই মারধরের ফলেই মারা গেছিল তার কিন্তু কোনো প্রমাণ আমাদের হাতে নেই, বা তৎকালীন ব্রিটিশ সরকারের হাতে ছিল না। এবং তখন যিনি মুর্শিদাবাদে ব্রিটিশ রেসিডেন্ট, তিনি বলছেন সম্ভবত
এই মারধরের কারণে তারা মারা যায়নি, অন্য কোনো কারণে মারা গেছে। কিন্তু তখন আমাদের দেশের গভর্নর ছিলেন লর্ড ডালহাউসি। তিনি এই ব্যাপারটাকে কি করলেন, যে তিনি বললেন যে এই যে নবাবের যে কাছের একজন ইউনাক, যে নবাবের সঙ্গে শিকারে গিয়েছিল এবং তার গয়না চুরি হয়েছিল বলে এরকম দুজনকে হত্যা করা হয়, এটার জন্য নবাব দায়ী। নবাবের কিন্তু এটাতে কোনো হাতই ছিল না, তিনি জানতেনই না সম্ভবত। কিন্তু বলা হলো যে এই মানে ইংরেজদের ভাবখানা এমন ছিল যে এইখানকার যারা শাসক বর্গ, যারা রয়্যালটি, তারা কি করে, তারা এই ইউনাকদের প্রমোট করে, যেটা খুব বাজে, এটা করা উচিত না। এই না মানুষদের কেন এত গুরুত্ব দেওয়া হবে? এবং এই আমান আলী খানকে ফেরেদুন জা তার কাজে নিয়োগ করেছিলেন বলে কি করা হলো, ফেরেদুন জায়ের যে তাকে যে পেনশন দেওয়া হতো, ব্রিটিশ সরকার যে তাকে পেনশন দিত, সেই পেনশনের টাকা কমিয়ে দেওয়া হলো। এবং আগে নবাব যখন কলকাতায় যেতেন তখন তার জন্য 19 বার তোপধ্বনি করার নিয়ম ছিল, সেই 19 বার তোপধ্বনি করাটা কমিয়ে 13 বার করা হলো। তো এটা খালি নবাবের ক্ষেত্রে না, এটা বিভিন্ন শাসকের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে, আমি সবগুলো তো বলা যাবে না। তো এইভাবে আমরা দেখছি যে খুব ইন্টারেস্টিং হচ্ছে, যারা এক সময় রাজঘরানার মধ্যে ছিল, মানে রাজাদের হারেম পাহারা দেওয়া থেকে বিভিন্ন যে রাজদরবার বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদেরকে ব্রিটিশ শাসনের ফলে তারা আস্তে আস্তে সেই সমস্ত জায়গা হারায় এবং তারা আস্তে আস্তে হয়ে দাঁড়ায় পথের ভিখিরি। এইভাবে এটা কিন্তু পুরোপুরি ব্রিটিশ শাসনের দায় আমি বলবো, এবং জেসিকা হিনচিও তাই কিন্তু বলেছেন তার বইয়ে, তার গবেষণা গ্রন্থে। এরপর আমরা দেখছি যে যখন ভারত স্বাধীন হচ্ছে 1947-এ, একটি কমিটি গঠিত হচ্ছে যে এই যে যারা ট্রান্সজেন্ডার বা এই যে যারা ক্রিমিনাল ট্রাইবস, ট্রান্সজেন্ডার বলে আলাদা নয়, যারা ক্রিমিনাল ট্রাইবস, তাদেরকে কি করা হবে, সেই আইনটাকে কি করা হবে। এবং আমরা দেখছি যে এই আইনটাকে বাতিল করা হলো না, এদেরকে ডিনোটিফাইড ট্রাইবস বলে এটা রয়ে গেল। অর্থাৎ যেটা কলোনিয়াল পিরিয়ডে যে মানসিকতাটা ছিল, পোস্ট কলোনিয়াল পিরিয়ডেও কিন্তু সেই মানসিকতাটা একটা রয়ে গেল। মানে এটা যে মানসিকতা থেকে যে আমরা বেরিয়ে আসতে পারলাম স্বাধীনতার পরেই, আমাদের যে মানসিকতার বিশাল পরিবর্তন হলো, তা কিন্তু নয়। ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে আমাদের মানসিকতা কিন্তু একই রয়ে গেল, এবং ট্রান্সজেন্ডারদের আয়ের উৎস কিন্তু ওই বাধাই বা ছল্লা, অর্থাৎ বাচ্চা হলে তাকে নাচানো এবং ভিক্ষাবৃত্তি, এই সমস্তগুলোর মধ্যেই কিন্তু তাদের জীবিকার যে স্কোপ সেটা সীমিত হয়ে রয়ে গেল। 1990-এর দশকে এসে আমরা দেখছি যে প্রথম অধিকারের জন্য যে আন্দোলন আরম্ভ হচ্ছে, অধিকারের জন্য আন্দোলন আরম্ভ করছে একটি সংগঠন যেটি প্রথম তৈরি হচ্ছে এইডস ভেদভাব বিরোধী আন্দোলন বলে, সিদ্ধার্থ গৌতমের নেতৃত্বে। এবং আমরা দেখছি যে এরা প্রথম যারা এলজিবিটি কিউ কমিউনিটি, তার মধ্যে ট্রান্সজেন্ডারও আছে, তাদের অধিকারের জন্য আন্দোলন শুরু করছে। এবং এই আন্দোলনের ফলেই আমরা দেখছি যে 1990-এর দশকে প্রথম কিন্তু আগে সমস্ত ডকুমেন্টসে খালি মেল আর ফিমেল থাকতো, প্রথম ও হিসাবে একটি ক্যাটাগরি কিন্তু ইনক্লুডেড হচ্ছে। এইটা কিন্তু এই এইডস ভেদভাব বিরোধী আন্দোলনের ফলেই হচ্ছে। তারপরে যে বিভিন্ন সংগঠনগুলো তৈরি হচ্ছে, যেমন নাস ফাউন্ডেশন ইন্ডিয়া ট্রাস্ট, নাস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, হামসাফার ট্রাস্ট, এই সমস্ত সংগঠনগুলো এলজিবিটি কিউ মানুষের অধিকারের জন্য তারা কিন্তু সংগ্রাম চালিয়ে যেতে থাকে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি আন্দোলন করতে থাকে। এর মধ্যে কিন্তু অনেক ট্রান্সজেন্ডার অর্গানাইজেশনও ছিল, যেমন আমরা জানি যে সুদার ফাউন্ডেশন সাউথে, তারা খুব ভালো কাজ করেছিল।
তো এইভাবে আমরা দেখছি যে এই সংগঠনগুলো তারা এলাহাবাদী মনোহরের যে সংগঠন তারাও খুব ভালো কাজ, সংগমা তারাও ভীষণভাবে কাজ করেছে। তা এই সংগঠনগুলো তারা এলজিবিটি কিউ কমিউনিটি এবং ট্রান্সজেন্ডার ইনক্লুডেড তারা কিন্তু তাদের অধিকার এবং তাদের যে স্বীকৃতির প্রয়োজন এইটার জন্য তারা কাজ করতে শুরু করে, তারা আন্দোলন করতে শুরু করে। এবং এই সমস্ত কিছুর ফলশ্রুতিতে আমরা দেখছি যে 2014-তে সুপ্রিম কোর্ট নালসা জাজমেন্ট দেয়। এই জাজমেন্টটা আমরা সবাই মোটামুটি জানি, এটা একটা খুব প্রগ্রেসিভ জাজমেন্ট ছিল, যেখানে বলা হয়েছিল যে সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডার, অর্থাৎ আমি আমার লিঙ্গ কি, আমার লিঙ্গ পরিচয় কি, আমি পুরুষ, নারী না ট্রান্সজেন্ডার, এটা আমি ডিসাইড করব। এর আগে কি ছিল তাহলে? আপনারা বলবেন যে তাহলে আগে কি ছিল, আগে ট্রান্সজেন্ডাররা কি হচ্ছিল? সেইখানে যে বলা হয়েছিল যে যারা ট্রান্সজেন্ডার তারা যদি নিজেকে পুরুষ মনে করে তাহলে পুরুষ হিসাবে তারা করবে, নারী মনে করলে নারী হিসেবে তারা এনুমারেশন ভর্তি করবে। অর্থাৎ এর আগে যে জনগণনা হয়েছে বা অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলো, সরকারি প্রক্রিয়াগুলো হয়েছে 1990-এর পর থেকে, সেখানে কিন্তু ডকুমেন্টসে ও থাকলেও এমনি যখন জনগণনা হয়েছে তখন কিন্তু আলাদা করে ট্রান্সজেন্ডার ক্যাটাগরি করা হয়নি, এটা কিন্তু আরো পরে হয়েছে। তখন কিন্তু বলা হয়েছিল যে কোনো ট্রান্সজেন্ডার নিজেকে মেল মনে করলে মেল, কোনো কেউ যদি ফিমেল মনে করে সে ফিমেল। আরো পরে আমরা দেখছি যে এই ট্রান্সজেন্ডার অ্যাজ আ ডিফারেন্ট ক্যাটাগরি কিন্তু ইমার্জ করছে। এইটা আমরা দেখছি যে এই নালসা জাজমেন্ট দিচ্ছে, এই ক্যাটাগরি হিসেবে তাদের একটা স্বীকৃতি দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বলা হয়েছিল কথা, সেটা হচ্ছে যে যেহেতু এটি একটি মার্জিনালাইজড কমিউনিটি, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, তাই জন্য দে শুড বি ট্রিটেড অ্যাজ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং ওবিসি হিসেবে তাদের 2% রিজার্ভেশন দেওয়া উচিত। এবং সুপ্রিম কোর্ট আমরা দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টসগুলোকে বলে যে এই মর্মে তারা যেন আইন প্রণয়ন করে। এখন আমরা দেখছি যে এই নিয়ে 2016, 2018 এই সময় আইন আনার প্রচেষ্টা হয়েছিল, কিন্তু সেই আইনগুলো ট্রান্সজেন্ডার কমিউনিটি মেনে নেয়নি। শেষে 2019-এ আমরা দেখছি যে প্রথম ট্রান্সজেন্ডার পারসনস প্রোটেকশন অফ রাইটস অ্যাক্ট হচ্ছে। এটাতে সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডার থাকছে, কিন্তু রিজার্ভেশনের কথা কিন্তু কোথাও বলা হয়নি। অর্থাৎ পুরো নালসা জাজমেন্টকে কিন্তু 2019-এ মানা হয়নি। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে হঠাৎ আউট অফ দ্য ব্লু এই যে 2019-এর আইন, সেটাকেও আবার নতুন করে সেটাকে করা হলো, এবং 2026-এ একটি নতুন আইন আনা হলো, যেখানে বলা হলো যে এই সেলফ আইডেন্টিফিকেশন অফ জেন্ডারটা থাকবে না। কেউ যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে তাকে সেটা একটি বোর্ডের সামনে উপস্থিত হয়ে সেটা তাকে প্রমাণ দিতে হবে। এটা নিয়ে আমি আর বেশি বলবো না, এটা তো রাহুল এবং অনুরাগ ওরা ভালো করে বলবেন। তো আমার যেটা বক্তব্য শেষ করার আগে যেটা বলবো যে এই যে নালসা জাজমেন্ট, এই নালসা জাজমেন্ট খালি ভারতের পক্ষে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও বা আন্তর্জাতিক যে মানবাধিকারের অবস্থান, সেই ক্ষেত্রেও যে ভারতের অবস্থান উজ্জ্বল করেছিল। বিভিন্ন দেশে ভারত সম্পর্কে যে একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছিল, আমার মনে হয় যে এই আইনটাকে হঠাৎ করে পরিবর্তন করাতে সেই যে পজিটিভ ইমেজ ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, সেটাও কিন্তু খানিকটা ধাক্কা খেয়েছে। আমাদের দেশের মানুষদের ক্ষেত্রে তো অবশ্যই তাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে এই ভারতের যে ভাবমূর্তি ছিল, যে ভারত মানবাধিকার সম্পর্কে
সারা বিশ্বে একটি নজির গড়ছে, সেই জায়গাটাও কিন্তু ভারতের ক্ষুণ্ণ হয়। তো এই যে দীর্ঘ আন্দোলন, দীর্ঘদিন ধরে মানুষ, যারা ট্রান্সজেন্ডার মানুষ, তারা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল, আবার সেইখান থেকে তাদের পিছিয়ে আসতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখের। কিন্তু একটাই বলবো যে আমরা সবাই তাদের সঙ্গে আছি এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু লড়ে যাব আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, রাজস্বী বাবু খুব সুন্দরভাবে বললেন পুরো প্রেক্ষিতটা, যে প্রেক্ষিতের উপর দাঁড়িয়ে আমাদের আলোচনাটা করতে হবে। এবং এই যে ডিক্রিমিনালাইজেশনের যে প্রক্রিয়াটা একটা পজিটিভ সাইন হিসাবে আমাদের সামনে এলো এবং নালসা জাজমেন্ট অনেকটা এগিয়ে দেওয়ার চেষ্টা করলো, সেটাকে আবার পিছন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেগুলোকে আমাদের ট্যাকেল করতেই হবে। তা আমি এরপরে রাহুল বাবুকে বলতে বলবো, রাহুল মিত্রকে। তার আগে আমি একটু বলি, আমাদের সঙ্গে অনেকেই জয়েন করেছেন। আমাদের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্মিতা ম্যাডাম জয়েন করেছেন, তারপরে ডায়মন্ড হারবার ইউনিভার্সিটি অপর্ণা ম্যাডাম রয়েছেন, আর আমাদের শিলিগুড়ি কলেজের অধ্যাপিকা ঋতুপর্ণা ম্যাডাম রয়েছেন, এবং আরো অনেকেই রয়েছেন যাদেরকে আমি চিনি না। আর একজন এইসব বিষয়ে কাজ করেছেন, যার পিএইচডি থিসিসের আমি সুপারভাইজার মানে এক্সামিনার ছিলাম, সানন্দা সেন, তারা এইসব বিষয়ে কাজ করেছে, তারাও রিয়াক্ট করবে। কিন্তু তার আগে আমরা এই দুজনের বক্তব্যটা শুনে নেব, তা না হলে আমরা বিষয়টাকে 2 ঘন্টার মধ্যে গুছিয়ে উঠতে পারবো না। আপনারা মন দিয়ে শুনুন, এরপরে বলবেন আমাদের রাহুল বাবু বলবেন। আমি রাহুল বাবু সম্পর্কে যেটুকু বলার সেটা হচ্ছে, উনি টিআইএসআর বলে যে সংগঠনটা আছে, আমি একটু বলে নিই, সরি। হ্যাঁ, আমি প্রথমেই বলেছি রাহুল মিত্র উনি ফিমেল থেকে মেল ট্রান্সজেন্ডার হয়েছেন, ট্রান্সজেন্ডার। টিআইএসআর বলে যে ট্রাস্ট আছে এটা সম্পর্কিত, সেই ট্রাস্টে তিনি ফাউন্ডার এবং তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এবং এই যে মানবাধিকারের যে লড়াই, সেই লড়াইয়ের সামনের সারির একজন কর্মকর্তা। আমরা এবার রাহুল মিত্রের কাছ থেকে তার বক্তব্য শুনব। রাহুল বাবু প্লিজ। নমস্কার সবাইকে এখানে উপস্থিত যারা আছেন, এবং আমি ধন্যবাদ দেবো যে এরকম একটা বড় প্ল্যাটফর্মে আমাকে বলার সুযোগ করে দেওয়া হয়েছে। সাধারণত আমরা আমাদের কমিউনিটির মধ্যে আলাপ আলোচনায় থাকি, এবং নন কমিউনিটির মধ্যেও এখন আলোচনার মধ্যে আসতে হচ্ছে এবং বলতে হচ্ছে। আগেও বলেছি। আমি প্রথম যদি একজন ট্রান্সজেন্ডার মানুষ হিসাবে বলি, আমার এই যে ট্রান্সজেন্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা এসছে, অ্যাক্টটা আসার পরে আমার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছে, তো আমার মনের ভাবটা বোঝাতে গেলে এটা আমি একটা কথাই বলবো। যদি এখন আমরা কালকে হঠাৎ করে ঘুম থেকে উঠে জানতে পারি যে আমরা যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং ভারতবর্ষের স্বাধীন মানুষ হিসেবে আমরা যে এতগুলো বছর জীবনযাপন করলাম, হঠাৎ করে কালকে সকালবেলা আমরা সবাই জানতে পারলাম আমরা পরাধীন, তাহলে আমাদের সবার কীরকম লাগবে? ঠিক এরকমই আমার 13 তারিখে দুপুর বিকেল 5টার পরে এরকম মনে হয়েছে, যেদিন আমি জানতে পারি যে লোকসভায় এরকম একটা সংশোধনী আইন এসেছে। আমরা যে লড়াইটা শুরু করেছিলাম, মানে 2008-9 থেকে, তার আগে আমি হয়তো অ্যাটাচ ছিলাম কমিউনিটির সঙ্গে, এতটা নয়। সেই লড়াই, এত বছরের লড়াইটা হঠাৎ করে গিয়ে যখন আমাদের মানে আবার সেই পেছনে নিয়ে গেল, মানে মানে বলার ভাষা পাচ্ছি না আমি, যে যেখান থেকে শুরু করেছিলাম সার্কেলটাকে পূর্ণ করার জন্যে, ঠিক ফিরে আমরা সেখানেই চলে আসলাম। যে এত দীর্ঘ লড়াই, এত মানুষের মানে এই লড়াইতে গিয়ে অনেকে অনেক রকম ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে, অনেকে হয়তো তাদের জীবনটাও দিয়েছে, বা অনেকের অনেকগুলো বছর নষ্ট হয়েছে। তাদের যারা ছোট থেকে আমরা বড় হয়েছি, আমাদের যৌবনটা আমরা এনজয় করতে পারিনি, আমরা এখন বার্ধক্যের দিকে যাচ্ছি, আমাদের আবার সেই লড়াইয়ের দিকে আসতে হচ্ছে। তো এই যে আইনটা, এটা 2014-তে প্রথম নালসা আমরা পাই, নালসা
তারপরে 19-এ ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট আসে, তার মধ্যে যদিও অসংখ্য ভুল ছিল, তাও তখনও ডেফিনেশনের মধ্যে এরকম একটা আজব ডেফিনেশন আনার একটা প্রবণতা আমরা দেখেছিলাম রাষ্ট্রের তরফ থেকে। তখন অনেক আন্দোলন করে তখন সরানো হয়েছিল ডেফিনেশনটা। সেই ডেফিনেশনটাকে আবার অন্য রকম কাগজে মুড়ে আমাদের সামনে আনা হয় সংশোধনী আইন হিসাবে। এবার এই যে সংশোধনী আইনটা, এর মধ্যে 4টে পয়েন্ট আমি বলবো যেটা আমাদের খুবই সমস্যার কারণ। প্রথমত হচ্ছে ডেফিনেশনটাকে খুব ন্যারো করা হয়, যেখানে শুধু বলা হয় যে সোশিও কালচারাল যারা মানুষরা আছেন, হিজড়া, কিন্নার, যোগাপ্পা আর আরাবানি, এরাই থাকছেন ট্রান্সজেন্ডার বলতে, আর ইন্টারসেক্স ব্যক্তিকে বোঝায়। দ্বিতীয়ত হচ্ছে হলো গিয়ে সেকশন 18 বলে একটা অ্যাড করা হয়, যার মাধ্যমে যেটা রাজশ্রীও বলছিলেন যে যেখানে ইউন্যাকদের যেমন অপরাধের আওতায় আনা হয়েছিল ব্রিটিশ আমলে, ঠিক সেরকমই এটা আনা হয়েছে। যদি কাউকে কোনো রকম দেখা যায় যে কাউকে সার্জারির ক্ষেত্রে বা অন্য যে কোনো বিষয়ে ট্রান্সজেন্ডার মানুষকে কেউ সাহায্য করেন, সেক্ষেত্রে সে অপরাধীর জায়গায় আসবেন। এবার বক্তব্য হচ্ছে অনেক ট্রান্স মানুষ আছেন যারা আজকে তাদের শরীর নিয়ে একটা অস্বস্তি থাকে, কেননা যে যে শরীরে তারা জন্মায় তাদের সেটা জেন্ডারের সঙ্গে ম্যাচ খায় না, ফলে তারা সেই শরীরটাকে চেঞ্জ করার জন্যে ব্যস্ত হয়ে পড়ি আমরা। তো এই ক্ষেত্রে যদি আমরা কাউকে সাহায্য করতে পারবো না, ব্যক্তিগত মানুষ হিসাবেই হোক বা সংগঠন হিসেবেই হোক, সে যে কোনো সাহায্য, হয়তো আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি যে কেউ একজন হয়তো সার্জারি করেছে, সে অসুস্থ থাকবে, তাকে হয়তো টেক কেয়ার করতে হবে, সেখানেও আমি তাকে সেই সাহায্যটুকু করতে পারবো না। তো এই যে ক্রিমিনালাইজ করার একটা ভয়ানক প্রবণতা, যেটা খুবই চিন্তার এবং কমিউনিটিকে কোথাও একটা মার্জিনালাইজ করার দিকে একদম ঠেলে দিচ্ছে এই সংশোধনী আইনটা। তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার, এখানে কোথাও আমার মনে হয়েছে জেন্ডার আর সেক্সুয়ালিটিটাকে সরকার কোথাও গুলিয়ে ফেলেছে, রাষ্ট্র এখানে তাদের এর ওপর রিসার্চ বা পড়াশোনা অনেক কম, ফলে তারা বুঝতে পারেনি যে কখনো কোনো জেন্ডার সার্জারির মাধ্যমে হতে পারে না, বা যে পেশাগুলো সোশিও কালচার, একটা পেশা, একটা কালচার বা পেশা, সেটা হিজড়া হোক বা কিন্নার, তো ওটাকে একটা জেন্ডার আইডেন্টিটি হিসাবে সামনে আনা, এটা একটা বিশাল বড় ভুল। সেটা কখনো হতে পারে না। ফলে ট্রান্সজেন্ডার হওয়ার জন্য কখনো কোনো সার্জারির প্রয়োজন হয় না। সেটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। একটা মানুষ যখন জন্মাচ্ছে, সে তার ওই প্রবৃত্তিটাকে নিয়েই জন্মাচ্ছে। ফলে তাকে ট্রান্সজেন্ডার হিসেবে প্রমাণ করার জন্যে প্রথমত তাকে একটা মেডিকেল বোর্ডের সামনে যেতে হবে। মেডিকেল বোর্ডে তাকে পরীক্ষা দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক করবে যে সে ট্রান্সজেন্ডার কিনা। সে যদি স্যাটিসফাইড না হন, আবার উনি মেডিকেল বোর্ডে পাঠাতে পারেন বা ক্যান্সেল করতে পারেন। মানে আজকে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলোকে আমরা যদি দেখি, ফান্ডামেন্টাল রাইটসগুলোকে এর মাধ্যমে ভায়োলেট করা হয়েছে। যেখানে আমরা বলি যে আর্টিকেল 14 সমতার অধিকার, আর্টিকেল 15 হচ্ছে লিঙ্গভিত্তির বৈষম্য নিষিদ্ধ যেটা বলা হয়, সেখানে আমাদের সঙ্গে সেটা ভায়োলেট হচ্ছে। আর হচ্ছে হলো মত প্রকাশ বা স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 19 বলা হয়েছে। যখনই আমি মেডিকেল বোর্ডে গিয়ে দাঁড়াচ্ছি, আমার সেই প্রাইভেসি বা আমার স্বাধীনতা খর্ব করা হচ্ছে। তো এতগুলো ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে, এবং আমি নিজে কি, আমাকে তাকে সেটাকে প্রমাণ দিতে হচ্ছে। যেখানে আমরা দেখি কোনো মেল ফিমেল পরিচিতি যদি কেউ রাখতে চান, তাকে কিন্তু এরকম কোনো পর্যায়ের উপর দিয়ে যেতে হয় না। এইগুলো খুব সমস্যার জায়গায় মনে হয়েছে। এবার যদি আমি ডেলি লাইফে যাই, আমি ডেলি লাইফটাই বলবো। আজকে ট্রান্স ম্যান এবং ট্রান্স ওম্যানদেরকে এর মধ্যে রাখা হয়নি। ট্রান্স ওম্যান কারা? ট্রান্স ম্যান যারা হচ্ছে ফিমেল থেকে মেল হচ্ছেন, ট্রান্স ওম্যান যারা মেল থেকে ফিমেল হচ্ছেন, তারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার আমব্রেলার মধ্যে পড়ছে, কিন্তু অ্যাজ এ মেল ফিমেল তারা আইডেন্টিফাই করতে নিজেদের পছন্দ করছে। এবার আমি মৈত্রী আছে, ও বলবে, আমি একটু ট্রান্সম্যানের দিকটা বলি। ট্রান্সম্যান যারা আমরা খুব বিপদে পড়েছি, কেননা সরকার এই যে সংশোধনী আইনটা নিয়ে এসছেন,
তার মধ্যে এমন কিছু আম কথা বলা আছে যার মধ্যে লোকানো আগামী দিনে ভবিষ্যতে কোথাও আমরা ভয় পাচ্ছি এমন কিছু অ্যামেন্ডমেন্টের মধ্যে আরও আসতে চলেছে যেটা রুল বুকে, যেটা কিনা আমাদের জন্য আরও বিপজ্জনক হতে পারে। কেননা আজকে যখন আমি আমাকে সরকার একদিকে বলছে সেকশন 18 এ আন্ডারে তুমি যদি কাউকে ফোর্স করো সার্জারি করে ট্রান্সজেন্ডার হতে, তাহলে সেটা ক্রিমিনালাইজ করা। অথচ তুমি আবার বলছো তুমি যদি নিজেকে মেল বা ফিমেল হিসাবে আইডেন্টিফাই করতে চাও তাহলে তোমাকে সার্জারি সার্টিফিকেট সাবমিট করতে হবে। মানে একদিকে তুমি বলছো সার্জারি কাউকে বাধ্য করাটা অপরাধের মধ্যে পড়ছে, আবার তুমি আবার বলছো তোমাকে সার্জারি করেই তবে আসতে হবে, আদারওয়াইজ তুমি অ্যাজ এ মেল ফিমেল নিজেকে আইডেন্টিফাই করতে পারবে না। এটা খুব একটা মানে কন্ট্রোভার্সি শুধু না, খুব একটা দোলাচালের মধ্যে যে এবার করলে করবোটা কি আমরা। এবার আমরা যারা সার্জারির মধ্যে চলে এসেছি সার্জারি করে, তারাও সমস্যায় আছে, যারা বিটুইন এই প্রসেসে রয়েছে তারাও সমস্যায়, যারা আগামী দিনে করবেন ভাবছেন তারাও সমস্যার মধ্যে আছেন, মানসিক সমস্যায় আছেন এবং সোশ্যাল একটা থ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছেন, লিগাল থ্রেটেন তো থাকছে। কেননা আমরা দেখেছি বহু সময় যে পরিবার থেকে অনেক রকম ফলস পুলিশ কেসগুলো দেওয়া হয়, যেখানে পুলিশকে ম্যানিপুলেট করে সেটা বিভিন্ন রকম অর্থনৈতিক লেনদেন হোক যাই হোক বা কোনো পাওয়ারফুল কিছু থাকলে ফলস কেসগুলো আসে। সেক্ষেত্রে তাদের হাতে একটা অস্ত্র তুলে দিচ্ছে কোথাও, যেখানে আমরা তো চাই যে আমাদের সরকার বা আমাদের দেশের আইন আমাদেরকে রক্ষা করবে, কোথায় সেই জায়গাটা আমাদের সেই রক্ষার কবচটা আমরা পাচ্ছি না। উল্টে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসাতে আমরা আরও থ্রেটেনের জায়গায় ঢুকে যাচ্ছি, আমাদের উপর অত্যাচারটা খুব গুণে বেড়ে যাবে, সে আইনত হোক বা সামাজিকভাবে হোক, এবং আমরা সাহায্যের জন্য কাউকে পাবো না। এরকম একটা আমাদের মানে অসহায় জায়গায় আমরা পড়ে যাচ্ছি। এবার সার্জারি করতে যখন বাধ্য করা হচ্ছে, অনেক সময় অনেক মানুষ সার্জারি করতে পারেন না। প্রথমত এটা খুব একটা মানে কস্টলি, অর্থনৈতিকভাবে যারা দুর্বল তারা করতে পারবেন না। আর যারা অর্থনৈতিকভাবে সবল তাদের মধ্যেও কিছু মানুষ থাকেন যারা মেডিকেলি ফিট থাকেন না এই সার্জারিগুলো করার, হয়তো তাদের লাইফ থ্রেট হতে পারে, তারা মারাও যেতে পারেন। তো এই পরিস্থিতিতে একটা মানুষকে যখন বাধ্য করা হচ্ছে এই সার্জারির মধ্যে ঢুকতে, তখন সে কী করবে? তার যদি টাকা পয়সা না থাকে সে সার্জারিটা কী করে করবে? তার মানে যে পুরুষ তাকে বাধ্য করা হচ্ছে একজন নারী হিসেবে জীবনযাপন করতে। এই জায়গাগুলো প্রচণ্ড আমাদের ভয়ের জায়গা থাকছে তা নয়। এরপরে আমরা ধরে নিচ্ছি যে যেহেতু অ্যাজ এ মেল ফিমেল মধ্যে ফেলা হচ্ছে, সার্জারি করলেও কিছুটা আমাদের যেটা সরকারি ভাষায় যে জেনিটাল বলতে যেটা বোঝাচ্ছে একটু ডিফারেন্ট হয়। সার্জারি যেহেতু হিউম্যান একটা ব্যাপার, তো সেখানে আমাদের জন্য কোনো আলাদা মেডিকেল ওয়ার্ড রাখা হচ্ছে না হাসপাতালে। তাহলে কোনো ট্রান্সজেন্ডার ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তারা কোন ওয়ার্ডে যাবেন? মেলে যাবেন না ফিমেলে যাবেন? এবং লিগাল ইস্যুগুলোর ক্ষেত্রেও যদি কোনো সেরকম কারাগার আইন নেই, কারাগার আইনের মধ্যে গেলেও আমরা কোথায় যাব? কারণ আমরা তো ট্রান্সজেন্ডারই থাকছি না। যেহেতু আমরা ট্রান্সজেন্ডার থাকছি না এবং আমাদের শারীরিক গঠন হয়তো সো কল্ড একদম পুরুষ বা মহিলার মতন ঠিক আসছে না, তাহলে এই ট্রান্স ওম্যানরা কোথায় যাবেন? এটা নিয়ে কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা নেই বা কিছু মানে পরিষ্কার করে বলেননি ওনারা। যে 4 জন সোশিও কালচারাল কমিউনিটিকে ঢোকানো হয়েছে, তো তাদের মধ্যেও আবার ফিজিক্যাল যে ব্যাপারটা আসছে, তো তারা ইন্টারসেক্স বলতেই এই কমিউনিটিগুলোকে বোঝানো হয়েছে। এবার ওখানে সবাই ইন্টারসেক্স ব্যক্তি নেই, কারণ ইন্টারসেক্স ব্যক্তি মানে তারা কিন্তু ট্রান্সজেন্ডার নয়। অনেক ইন্টারসেক্স ব্যক্তি হতে পারেন যিনি কিনা নিজেকে সিসজেন্ডার হিসেবে আইডেন্টিফাই করতে পারেন, কেননা তাদের কাছে সেই ফিজিক্যাল স্ট্রাকচারাল বা যাই হোক যেভাবে যাক না কারণ তাদের সেই অপরচুনিটি আছে, কিন্তু এই আইনের মাধ্যমে কোথাও তাদেরকেও বাধ্য করা হচ্ছে ট্রান্সজেন্ডার কোটার মধ্যে ঢুকতে। তো এটাও একটা, যারা ইন্টারসেক্স ব্যক্তি আছেন আমাদের কমিউনিটির মধ্যে তারাও থ্রেটেন ফিল করছেন। এবার যারা হিজড়া ঘরানায় বা কিন্নার ঘরানায় আছে তারাও থ্রেটেন ফিল করছেন, কেননা যে কোনো সময় যে কেউ ফলস এলিগেশন দিতে পারে, যেটা
যে আপনি কাউকে জোর করে কাস্ট্রেশন করে আপনার ওখানে নিয়ে এসছেন। হয়তো কোনো ব্যক্তি নিজে থেকেই গেছে, ভবিষ্যতে হতেই পারে যে তার সঙ্গে কোনো রকম বনিমানা হলো না ঘরানার, তিনি বাইরে গিয়ে একটা ফলস কেস করলেন গুরুর নামে, সেখানে গুরু মহা বিপদে পড়তে পারে। তো এই ধরনের মানে পুরো যে আমব্রেলা টার্ম ট্রান্সজেন্ডার, সবাই বিপদে পড়ছে। তাহলে সুরক্ষা আইনটা কোথায়, কাদেরকে সুরক্ষা দিচ্ছে, এটাই আমরা বুঝে উঠতে পারছি না। যেখানে কিনা প্রতিটা মানুষ ভয় ভীতির মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে সরকার? এবার ট্রান্স মানুষদের মধ্যে আমি একটু আবার ট্রান্সম্যানদের মধ্যে যাব, যে আমরা এখন যেটা বিপদে পড়ে গেছি, যেটা আমরা যারা হয়তো চেঞ্জ করে ফেলেছি, আমাদের যেহেতু আইনটা আসার পরে কাগজে কলমেই রয়ে গেছে, প্র্যাকটিক্যালি কোনো সেরকম ইমপ্লিমেন্ট হয়নি। ফলে যে সার্টিফিকেটগুলো চেঞ্জ করার, বেশিরভাগ বার্থ সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেটগুলো এখনও আমরা অনেকে চেঞ্জ করে উঠতে পারিনি, কেননা রুল বুক সেভাবে আসেনি, বা এটা নিয়ে সরকার সেভাবে ভাবেননি বা করেননি। যে তৎপরতা আমরা দেখলাম 24 ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে গেল, আর উইদিন 7 days সেটা আমাদের প্রেসিডেন্টের সিগনেচার হয়ে গেল। অথচ এতগুলো বছর চলে গেল, আমাদের যে প্রোটেকশন আইনটা এসেছিল 2019-এ, তারপরে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনের কাজ হয়নি। অথচ অ্যামেন্ডমেন্টের সময় এত ফাস্ট কেন, এটার একটা প্রশ্ন, যে এত তাড়াহুড়ো কেন? তাহলে পারে কি এটা হতে পারে যে সামনে আমাদের এখন জনগণনা শুরু হয়েছে, কোথাও জনগণনায় ট্রান্সজেন্ডার মানুষদেরকে সংখ্যাটা বিলুপ্ত করার জন্যে বা খুব কম দেখানোর জন্য কি এরকম একটা প্রয়াস বা এত ফাস্ট কেন করছে? এবার যেহেতু আমাদের সার্টিফিকেটগুলো চেঞ্জ হয়নি, এবার আমরা ট্রান্সজেন্ডার রইলাম না, তাহলে এবার আমরা কি করব, কিভাবে সার্টিফিকেট চেঞ্জ করব? আজকে যে কোনো ধরনের সরকারি স্কিমগুলো আমরা পাবো না। আজকে আমি অ্যাজ এ মেল আমার সব আইডি কার্ডে আছে, যখনই আমার হয়তো বার্থ সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট চাইবে, সেখানে আমি ফিমেল রয়েছে বা আগের নাম রয়েছে, তাহলে আমি কোনো রকম সরকারি স্কিম পাচ্ছি না। আমার জন্য সরকারি হাসপাতাল বা কোনো হাসপাতাল নেই। আমি মারা গেলে আমার লাশটা কি পোড়ানো হবে কোথাও, সেটাও আমি জানি না, যে কীভাবে আমার বাড়ির লোকের এই সমস্যার সম্মুখীন হতে হবে। বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের বাড়ির লোকরাও আমাদের ডিনাই করে আমাদের, ফলে আমাদের কি হবে আফটার ডেথ, মানে সেই জায়গা কিন্তু খুব একটা খারাপ জায়গায় রয়েছে। তো এটা এটা বলতে গেলে 10-15 মিনিট 20 মিনিটেও শেষ হবে না। মানে আমরা এখনো পর্যন্ত জানি না যে আমাদের জীবনে আরও কত কি আসতে চলেছে। আমরা টিসার যে ট্রান্সমাস্কুলিন লিডিং অর্গানাইজেশনটা আমরা নর্থ 24 পরগনায় স্টার্ট করেছিলাম, কোথাও কমিউনিটির মানুষদের পাশে দাঁড়াচ্ছিলাম, ট্রান্সম্যানদের পাশে, তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা আইনত বিভিন্ন রকম এবং অ্যাডভোকেসি কাজগুলোও করছিলাম কমিউনিটি এবং নন কমিউনিটি এবং আদার স্টেক হোল্ডারদের সাথে। সমস্ত কাজগুলো এখন আমাদের স্টপ হয়ে গেছে। এখন আমরা শুধু মানে এইটার ওপরই কাজ করে যাচ্ছি যে লিগাল এবং মেডিকেল ইস্যু বা মেন্টাল হেলথের ইস্যুগুলো কী হতে পারে। কমিউনিটির মানুষরা অনেক প্যানিকে আছেন, অ্যাংজাইটিতে আছে। ফলে আমরা যে 100 পা এগিয়েছিলাম অনেক কষ্ট করে, আমাদের 200 পা এই অ্যামেন্ডমেন্ট একটা পিছিয়ে দিয়েছে। এটুকু বলতে পারবো আমাদের কাছে এখনও পরিষ্কার নয় আগামী দিনে আরও কি ভয়ানক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যেতে পারি বা হতে পারে। তো এতটুকুই বলবো। ধন্যবাদ সবাইকে। তাদের অভিজ্ঞতা এবং এই আইনের কি প্রতিক্রিয়া হতে যাচ্ছে, তাদের যে অ্যাপ্রিহেনশন, সেটা আমরা শুনলাম। সত্যি খুবই মর্মবিদারক একটা অভিজ্ঞতার দিকে আমরা যাচ্ছি। বিশ্বজুড়ে যে মানবাধিকারের চর্চা, সেই মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে লিঙ্গগত মানবাধিকার। সেখানে আমরা কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছি এবং এটা খুবই উদ্বেগের। আমাদের কিছু প্রশ্ন থাকবে রাহুল বাবুর কাছে, আমরা সেটা পরে করব। তার আগে আমাদের আরেকজন বক্তা আছেন, অনুরাগ মৈত্রী, যিনি মেল থেকে ফিমেল হয়েছেন, ট্রান্সজেন্ডার। আপনাকে বলবো যে আপনার বক্তব্য আগে বলুন, তারপরে আমরা আলোচনায় যাব। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, অনুরাগ মৈত্রী। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ডক্টর প্রফেসর রাজর্ষি চক্রবর্তী এবং অন্যান্য অধ্যাপক এবং আহ্বায়কদের আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। রামধনু আমাদের প্রতীক চিহ্ন, আমি রামধনু সংগ্রামী অভিনন্দন প্রত্যেককে জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েবিনারটি এইরকম সময়ে আয়োজন করার জন্য।
আমি প্রথমে দুভাগে বিষয়টিকে ভাগ করতে চাইছি, যে এই যে ট্রান্স অ্যাক্ট আসার পরে এবং আগের আমাদের অবস্থান, মানে রূপান্তরকামী মানুষদের অবস্থান। মানে আমরা যখন, যেটা রাহুল বললেন যে 13ই মার্চ যখন ট্রান্স বিলটা প্রস্তাবিত হলো এবং সেটা ট্রান্স অ্যাক্টে অ্যাবসলিউট মেজরিটি পেয়ে ট্রান্স অ্যাক্টে তড়িঘড়ি করে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ট্রান্স অ্যাক্টে পরিণত হয়ে গেল। তো আমি কিন্তু এই ট্রান্স অ্যাক্টটিকে খুব বিচ্ছিন্নভাবে দেখছি না। তার একটি মস্ত কারণ হচ্ছে যে না দেখার যে এসআইআর নামক যে সুপারস্ট্রাকচার, তার একটি সাবভার্সন হিসেবেই কিন্তু আমি এই ট্রান্স অ্যাক্টটিকে দেখছি। মানে আমরা যদি একটু এসআইআর আর ট্রান্স অ্যাক্টের মধ্যে একটা অ্যানালজি ড্র করি, একটা তুলনা টানি, তাহলে দেখতে পারবো ঠিক এসআইআর এর যেরকম আসল নাগরিক নকল নাগরিক একটি কাগজ আমার অস্তিত্বকে প্রমাণ করবে, ঠিক সিমিলারলি ট্রান্স অ্যাক্টেও কিন্তু একটা রাষ্ট্রীয় সনদ দশায় বা নথি প্রমাণ করবে যে আমি আসল রূপান্তরকামী না আমি নকল রূপান্তরকামী। এই যে অলাত চক্র বা ভিসিয়াস সার্কেল বা শিকারীর খেলায় যে আসল নকলের যে প্রমাণ করার যে খেলা, এর মধ্যে দিয়ে কোথাও কিন্তু আমাদের যেন একটা রাষ্ট্র একটা বায়োমেডিক্যাল সার্ভেলেন্সের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। মানে আমি যদি এটাকে ভাঙি, যে কোথাও গিয়ে যেটা বোভায়ার বলেছিলেন যে বায়োলজি ক্যান নেভার বি দ্য ডেস্টিনি, জৈবতাই নিয়তি নয়, এখানে কতভাবে গিয়ে কিন্তু সেই টার্ফ ট্রান্স এক্সক্লুশনারি রাডিক্যাল ফেমিনিজমে যখন সারা পৃথিবী ট্রান্স ইনক্লুশনের কথা বলছেন, ট্রান্স ইনক্লুশনারি রাডিক্যাল ফেমিনিজমের কথা বলছেন, সমাজতাত্ত্বিক থেকে সমাজকর্মী থেকে, এটা যেন কোথাও গিয়ে একটা আমাদের 100 বছর পিছনে নিয়ে চলে যাওয়া, যে কোথাও গিয়ে আমাদের একটা কাগজ আমাদের প্রমাণ করবে আমাদের দুপায়ের ফাঁকে যে সোশ্যাল জেন্ডার বা সামাজিক লিঙ্গ চিহ্ন আছে, সেই লিঙ্গ চিহ্ন দিয়ে যেন আমরা প্রমাণিত হব আমরা আসল না নকল না আমাদের। তার মানে কোথাও গিয়ে আমাদের যে মানুষ লিঙ্গ, মনোলিঙ্গ, সাইকোলজিক্যাল জেন্ডার, যেটা নালসা ভার্ডিক্টটা যদি আমরা স্মরণে আনি, 2014 15 এপ্রিল নালসা যে ঐতিহাসিক রায় দিয়েছিলেন, রাইট টু ডিটারমিনেশন অফ জেন্ডার আইডেন্টিটি, লিঙ্গ স্বনির্ধারণ অধিকার, this act stands in complete defiance with NALSA verdict, with Article 21 right of expression, এবং সবচেয়ে it's a gross violation of preamble। যখন প্রিয়াম্বল লেখা হয়েছিল সেখানে কি লেখা ছিল উই দ্য হেটারোসেক্সুয়াল সিটিজেন অফ ইন্ডিয়া? যদি উই কথাটি একটি ইনক্লুশন বা অন্তর্ভুক্তিকরণের বার্তা নিয়ে আসে, তাহলে উই মানে তো আমরা সবাই, তাহলে কি লেখা ছিল যে উই দ্য হেটারোসেক্সুয়াল আপার ক্লাস, ব্রাহ্মিন, এলিট, ফেয়ার স্কিন, এবলড বডি, মোনোগামাস এবলড বডি সিটিজেন অফ ইন্ডিয়া? তাহলে কোথাও গিয়ে কিন্তু এটা যেন আমাদের সংবিধানকেও ভায়োলেট করে দিচ্ছে। মানে আমার যেন কোথাও কাজের অভিজ্ঞতা থেকে মনে হয় যে এত বছর ধরে যে কোথাও গিয়ে আমরা এতদিন ধরে ট্রান্স মানুষরা ফ্যামিলির কাছে আমরা গিনিপিগ ছিলাম, ভালোবাসার মানুষের কাছে গিনিপিগ ছিলাম, প্রতিবেশীর কাছে গিনিপিগ ছিলাম, সমাজের একাংশের কাছে গিনিপিগ ছিলাম, এবার যেন আমরা পলিটিক্যাল গিনিপিগ হলাম। আমাদের কাছে যেন সেই টেস্ট করা হবে, পরীক্ষা করে দেখা হবে যে আমরা যেন খাঁচায় আছি। এবং সবচেয়ে বড় কথা, এখানে যে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হলো, আরাবানি, যোগাপ্পা, কিন্নর, তাহলে বাকিরা কোথায় গেলেন? ট্রান্স ম্যানরা কোথায় গেলেন? যারা মঙ্গলমুখী তারা কোথায় গেলেন? খোয়াজাসিরারা কোথায় গেলেন? তার মানে তাদেরকে পুরো কমপ্লিটলি অদৃশ্য করে দেওয়া হলো। এবার আমি একটা কথা বলতে চাই যে আমরা ট্রান্স বলে কি আমরা কর দিই না, মানে ট্যাক্স দিই না? কোন কোন ক্ষেত্রে ট্রান্স মানুষের কাছে ভারতবর্ষের ইতিহাসে কি কি
এক্সিমশন আছে, যে চালের দামটা 40 টাকার থেকে মিনিকেটের দামটা 50 থেকে কি 25 টাকা নেওয়া হয়, আলুর দামটা কি 10 টাকা নেওয়া হয়, তাহলে কোন ক্ষেত্রে, বা ওষুধের দামটা কি আহারে, ওরা তো এলজিবিটি, ওরা তো দলিত, ওরা তো মুসলিম, ওরা তো ডিসেবল, ওরা তো আদিবাসী, ওরা তো জনজাতি, ওদের কাছে এক্সিমশন থাকবে। তার মানে সমস্ত প্রিভিলেজ মানুষের মতো আমাদের থেকে সমস্ত রকমের কর, আয়কর, বাস্তুকর, অন্যান্য পণ্য কর সমস্ত নেওয়া হয়, কিন্তু অধিকারের জায়গাতে আমাদের শরীর, আমাদের অস্তিত্বের কোনো অধিকার নেই। এবং দিস প্রসেস অফ সার্টিফিকেশন, মানে একজন সিসজেন্ডার হেটারোসেক্সুয়াল মানুষ আমাদেরকে প্রমাণ করবেন, আমাদের সেটা মেশিনের সাহায্যে হোক, ম্যানুয়ালি হোক, ফিজিক্যালি হোক, এই যে প্রসেস অফ সার্টিফিকেশন ইটসেলফ ইজ এক্সট্রিমলি হিউমিলিয়েশন অ্যান্ড ডেরোগেটরি অ্যান্ড ইটস এগেইনস্ট হিউম্যানিটি। কোথাও কি আসলে স্টেট যেন আমাদের মনটাকে কোনোভাবেই হেটেরোনর্মেটিভিটির মধ্যে ঝোঁকাতে পারছে না, তাই জোর করে শরীরটাকে কোথাও গিয়ে হেটেরোনর্মেটিভিটির, আমি যদি একদম সঠিক শব্দ চয়ন করি, যে হেটেরোপেট্রিয়ার্কি, অসমকাম পিতৃতন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। কারণ এই ট্রান্স এক্সিস্টেন্সটা, বিশেষ করে নন সার্জিক্যাল ট্রান্স এক্সিস্টেন্স, ইজ এক্সট্রিমলি র্যাডিক্যাল অ্যান্ড পোটেনশিয়াল and is extremely threatening for heteropatriarchy. ফলে বারবার করে আমাদের ফোর্সফুলি কোথাও গিয়ে একটা হেটেরোপেট্রিয়ার্কাল প্রোডাক্টিভিটির দিকে, যেটা পুঁজিকে পোটেন্ট করবে, সেই দিকে ঢুকিয়ে দিতে চায়। এবং ট্রান্স মানে তো শুধু ট্রান্স মানুষরা তাদের লৈঙ্গিক অবস্থানের জন্যই তারা অবদমিত হন না। ট্রান্স দলিত আছেন, ট্রান্স মুসলিম আছেন, ট্রান্স পরিযায়ী শ্রমিক আছেন, ট্রান্স ভ্যান চালক আছেন, রিক্সা চালক আছেন, আদিবাসী আছেন, জনজাতি আছেন, মতুয়া আছেন, ট্রান্স ফুটপাথবাসী আছেন, ভবঘুরে আছেন। তাহলে এই যে ইন্টারসেকশনালিটির জায়গাটাই কি করছে, একদম ধুয়ে মুছে দিতে চাইছে। আসলে ট্রান্স মানুষ কোনোভাবেই যাতে ট্রান্স হিসেবে না আইডেন্টিফাই করে, এই একটা কাইন্ড অফ আ ট্রান্স ইরেজার, যেটা আয়াতুল্লাহ খোমেনির সময় ইরানি হয়েছিল। মানে তোমাকে, মানে অ্যাসারশন টু এসআরএস, তুমি এসআরএস করতেই হবে এবং তোমাকে মেল বা ফিমেল হিসেবেই আইডেন্টিফাই করতে হবে, তুমি কোনোভাবেই ট্রান্স হিসেবে আইডেন্টিফাই করতে পারবে না। তার মানে কোথাও গিয়ে আমাদের, আমরা যদি খুব সহজভাবে এটাকে ভাঙি, যে ট্রান্স প্রাণ প্রকৃতির, আসলে প্রকৃতি তো আমাকে আগলে রেখেছে, ধারণ করেছে, রক্ষা করেছে, অ্যাকনলেজ করেছে, উদযাপন করেছে। প্রকৃতি তো আমাকে ফেলে দেয়নি, আমাকে কি বৃষ্টি জল দেয় না, আমাকে কি চৈতালি চাঁদ আমাকে আমি দেখতে পাই না, আমি প্রকৃতির কোন উপাদান থেকে বঞ্চিত? আসলে প্রকৃতি কিন্তু আমাকে এক্সক্লুড করেনি, করেছে মানুষ এক্সক্লুড করেছে। কারণ ট্রান্স মানুষরা সন্তান, বায়োলজিক্যালি সন্তান জন্ম দেবেন না বলে হেটেরোপেট্রিয়ার্কি পোটেন্ট হবে না, ক্যাপিটালিজম পোটেন্ট হবে না, পুঁজি পোটেন্ট পুষ্ট হবে না। এবং এই ট্রান্স অ্যাক্টের মধ্যে দিয়ে কোথাও গিয়ে কিন্তু আমাদের বডির অটোনমিটাকে স্টেট হাইজ্যাক করে নিচ্ছে। তার মানে পুরো এনক্রোচ, একটা ফ্যাসিস্ট শক্তি আমাদের শরীর মনের মালিক হতে চাইছে। এবং আমরা যদি দেখি যে এই যে এই অ্যাক্টের জন্য, আমি কিন্তু এটি খুব মানে একদম গ্রাউন্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, এই অ্যাক্টটি কিন্তু শুধুমাত্র এলজিবিটি মানুষদের বা বিশেষ করে ট্রান্স মানুষদের অধিকার খর্ব করছে এমন না। যদি হেটেরোসেক্সুয়াল মানুষরা মনে করে থাকেন যে এটা তো একটা শুধু যেটা এই অ্যাক্টের মধ্যে দিয়ে রাষ্ট্র মনে করছে যে ডিভাইড অ্যান্ড রুল করে দেবো, ট্রান্স মানুষরা নিজেদের মধ্যে রিফট তৈরি করে এই যে মহিলা ট্রান্স মহিলাদের মধ্যে কলহ হবে, কিন্তু যদি যারা নারী আন্দোলনের কর্মী, যারা ফেমিনিস্ট আন্দোলনের কর্মী, তাদেরকেও আমি স্মরণ করাতে চাই, বা যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, মনুষ্যত্ব নিয়ে কাজ করেন, মানুষের অধিকার নিয়ে কাজ করেন, প্রকৃতির অধিকার, পরিবেশের অধিকার নিয়ে কাজ করেন, পরিবেশ আন্দোলন কর্মী, তাদেরকেও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আগামী দিনে কিন্তু আরাভালিকেও প্রমাণ করতে হচ্ছে আমি আরাভালি কিনা, আগামী দিনে গাছ, পাখি, সুন্দরবনের বাঘকেও প্রমাণ করতে হবে ওরা বাঘ কিনা। আসলে তার মানে কোথাও গিয়ে যে প্রমাণ এবং প্রমাণ বারবার করে এই আসল নকলের খেলায়
আমার যেন মনে হচ্ছে 13 তারিখ থেকে 13ই মার্চ থেকে এ কোন ভারতবর্ষে আমি আছি, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। এই কি লালন, রবীন্দ্রনাথ, ভগৎ সিং, সাবিত্রীবাই ফুলে, আম্বেদকরের ভারতবর্ষ? আগামী দিনে মহিলাদেরও যেন উত্তর কোরিয়ার মতো হয়ে উঠছে। আগামী দিনে সিস মহিলাদেরও, হেটারোসেক্সুয়াল মহিলাদেরও তাদেরকে বলা হবে যে তোমরা ন্যাচারালি তোমাদের মা হতেই হবে, তোমরা অ্যাডাপ্ট করতে পারবে না, সারোগেট করতে পারবে না, আইভিএফ করতে পারবে না, টেস্ট টিউব বেবি নিতে পারবে না, বা অন্যান্য। আমি যেটা খুব অন্তর দিয়ে বিশ্বাস করি যে আয়ুর প্রথম হৃদয়মথিত শব্দ, মনুষ্যত্বের প্রথম দীক্ষা যে উচ্চারণে, সেই তো মা। পুরুষরাও তো মা হয়ে ওঠেন, মাকে একটু অনুভূতি বা চেতনা। তো শুধুমাত্র মাতৃত্বটাকে বায়োলজিতে রিডিউস করে দেওয়া, মা শব্দটির যে ব্যাপ্তি, যে এক্সটেনশন, যে বিশাল ব্যাপ্তি, সেটাকে কোথাও গিয়ে মা শব্দটাকে রিডিউস করে দিয়ে, মানে যখন ডিভি পালুস্কার থেকে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর নীলাম্বরী রাগ গাইছেন, আমার তো মনে হয়, আমি শুনলে মনে হয় আমি মাকে দেখতে পাচ্ছি। তাহলে মা তো একটি সৃজনের নাম। স্রষ্টা কি সৃষ্টির মা হন না? গৌরীপ্রসন্ন কি মা নন? মাদার টেরেসা কি মা নন? সারদা মা কি মা নন? তাহলে মা শব্দটিকে রিডিউস করে দুপায়ের ফাঁকে কি লিঙ্গ আছে তাতে নিয়ে আসা, এটি আমি এই মা শব্দটির একটি রিডাকশন হিসেবেই আমি দেখি। এবং আগামী দিনে মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম রুল আসতে চলেছে, যদি তারা মনে করে থাকেন যে এইতে আমাদের কিছু হবে না, আমরা রক্ষা পেয়ে যাবো, এটা তো শুধু ট্রান্স। আসলে এই অ্যাক্টটা কিন্তু ইটস আ সিভিয়ার অ্যাটাক অন অল কাইন্ডস অফ র্যাডিক্যাল ডিসকোর্সেস, অন অল কাইন্ডস অফ মাইনরিটিস। স্বাধীন চিন্তা, মুক্ত চিন্তাকে টুটি চেপে ধরে মেরে ফেলার ওপর নাম কিন্তু এই অ্যাক্টটি। এই অ্যাক্ট কিন্তু শুধুমাত্র এলজিবিটি মানুষের অধিকার খর্ব করার অ্যাক্ট না। এই অ্যাক্টটি কিন্তু প্রতিটি মানুষ, মাইনরিটি কারা? মাইনরিটি আমরা বলি, মার্কড মাইনরিটি যে মার্কার আছে, চিহ্নিত মাইনরিটির বাইরেও অনেক অচিহ্নিত মাইনরিটি আছেন, কগনিটিভ মাইনরিটি আছেন, বৌদ্ধিক সংখ্যালঘু মানুষ আছেন, যারা স্বাধীনভাবে চিন্তা করেন, যারা মুক্ত চিন্তার অধিকারী, আজকে তারাও মাইনরিটি। যেসব মহিলারা রোগা, বেঁটে, কালো, তারাও মাইনরিটি। যারা বায়োলজিক্যাল মা হতে চাননি বা হননি, তারাও মাইনরিটি। যেসব পুরুষরা যারা সংসারে কম উপার্জন করেন, তারাও মাইনরিটি। তো মাইনরিটির অনেক মার্কার আছে, অনেক এক্সটেন্ডেড রেজিস্টার আছে। তাই আমি একটু এইটা স্মরণ করাতে চাইছি যে আসলে এই যে ট্রান্স অ্যাক্টটা, এটি কোথাও গিয়ে এসআরএস কে অ্যাসারশন টু এসআরএস এই করে মেডিকেল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং কোথাও গিয়ে একটা কসমেটিক ইন্ডাস্ট্রিকে কোথাও গিয়ে কিন্তু পোটেন্ট করতে চাইছে। এবং নেচার যে ন্যাচারাল ক্রিয়েশন ট্রান্স পার্সন, তাকে কোথাও গিয়ে একটা ফোর্সফুল স্টেট, একটা লাইফ লং বায়োলজিক্যাল, ফার্মাসি ডিপেন্ডেন্ট, কসমেটিক ডিপেন্ডেন্ট, মেডিসিন ডিপেন্ডেন্ট, একটা বায়োমেডিসিনের ওপর একটা ডিপেন্ডেন্ট তৈরি করে দিয়েছে আজীবনের জন্য। আমার শরীরের মালিক আমি, আমার চেতনা, আমার লিঙ্গ, আমার বৌদ্ধিক যে লিঙ্গ, আমার যে কগনিটিভ জেন্ডার, আমার যে মানস লিঙ্গ, আমি সেটি কিভাবে আমি কাজ করাবো, আমি সেটাকে আমার কিডনি, আমার লিভার, আমার গল ব্লাডার অপারেশন করার জন্য তো আমার কাগজ লাগে না। তাহলে নির্দিষ্ট শরীরের একটি অঙ্গ আমি কি করব, তার জন্য কেন আমার আজকে একটি কাগজ লাগবে? আমার কি আজকে গল ব্লাডার অপারেশন করার জন্য রাষ্ট্রের কাগজ লাগে? চোখ অপারেশন করার জন্য লাগে? তাহলে নির্দিষ্ট একটি শরীরের অঙ্গ নিয়ে রাষ্ট্রের এত সমস্যা কেন? তাই এই নোটেই আমি শেষ করতে চাই যে কোথাও গিয়ে আমরা আজকে যেভাবে দেখতে পাচ্ছি, আজকে কোথাও গিয়ে যে এই যে বিভিন্ন লড়াইগুলো, আজকে যে ফ্র্যাগমেন্টেড মুভমেন্ট গুলো হচ্ছে, কোথাও পরিবেশ বাঁচাও আন্দোলন, প্রকৃতি বাঁচাও আন্দোলন, কোথাও গিয়ে আজকে গণকণ্ঠকে যেভাবে রোধ করে দেওয়া হচ্ছে, সেটা সুধা ভারদ্বাজ থেকে, সোমা সেন থেকে, উমার খালিদ থেকে, কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই যে পিঞ্জরা তোড়া আন্দোলন থেকে, জমিদার লাঙল তার থেকে আরম্ভ করে বিতেভাগ আন্দোলন থেকে, একদিকে আমি যেরকম বলবো একটু আশাবাদীও হব, একদিকে যেরকম আইন, শুধু আইনের দিকেই কিন্তু আমরা অবশ্যই আইনের জন্য আমরা
আমরা সেটা কিভাবে এই একটিকে রদ করা যাবে, আমরা যৌথভাবে তার চেষ্টা করব। আইন কিন্তু একটি বিরোধী শিবিরকে যথেষ্ট সতর্ক যেরাম করে, তার সঙ্গে আমার মনে হয় একজন সমাজকর্মী হিসেবে সমাজ শুদ্ধিকরণ, সমাজ সংস্কারের অভয়াজি হুইসেল ব্লোয়ার হয়েছিলেন। আমরা দেখেছিলাম এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, মনুষ্যত্ব মরেনি, মানুষের বিবেক মরেনি। তাই সাধারণ মানুষ, যাদের মাথা কোনো রাজনৈতিক দলে নয়, বিক্রি হয়নি, কোনো বাজারে মিডিয়ার দ্বারা বিক্রি হয়নি, অদলীয় কিন্তু অরাজনৈতিক নয়, আমরা সাধারণ মানুষের বুকে এই আশাই বুক বেঁধে বেঁচে আছি যে মানুষই মানুষের অধিকার নিয়ে আসবে। এবং আমাদের যে লিঙ্গ বৈষম্যর সাথে সাথে অন্যান্য যে বিভিন্ন বৈষম্য আছে, যে মাল্টিফেরিয়াস ডিসক্রিমিনেশন এবং তার যে ইন্টারসেকশন এবং ওভারল্যাপিং আছে, সমস্ত রকম বৈষম্য দূর করতে গেলে প্রয়োজন স্কুল লেভেলের যে লালাবাইজ, যে ফেয়ারি টেলস, যে ফ্যাবলস, যে রূপকথার গল্প, খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর পাড়ে, এখানে তো খোকার খুকির কথা, আমার মতো টুকির কথা তো নেই, আমি কোথায়? তার মানে ছোটবেলা থেকে একটা শিশুর মনই তো তৈরি হচ্ছে আমাকে বাদ দিয়ে, সে বড় হয়ে তো হোমোফোবিক, ট্রান্সফোবিক, ইসলামোফোবিক হবেই। এই যে সমস্ত অ্যাডগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা কটা ইন্টারসেকশনাল অ্যাড দেখতে পাই? কোথাও দেখি ছেলেটা লম্বা, ছেলেটা বেটে, মেয়েটা লম্বা, ছেলেটা মানে একদম টিপিক্যাল হেটেরোনর্মেটিভ অ্যাডগুলোই আমরা দেখি। তো আমরা কিভাবে মন তৈরি হয় সেই আড্ডাগুলো, স্কুল কলেজের ক্যান্টিনের আড্ডা, স্কুল থেকে ফেরার, কলেজ থেকে ফেরা, টিফিন বেলার আড্ডা, সাইকেলের আড্ডা, মোড়ের চায়ের দোকানের আড্ডা, মাদের হেসেলে ভাত ডালে ফোড়ন দেওয়ার আড্ডাগুলো, সেই সমস্ত আড্ডাগুলোর মধ্যে কিভাবে অর্গানিক্যালি আমরা জেন্ডার ইস্যুকে ঢোকাতে পারবো, সহজ কিন্তু তরল ভাবে নয়, যাতে মানুষের মন, মনন, চিন্তা নেই। এবং ডিসক্রিমিনেশন বিগিনস অ্যাট হোম, স্টিগমা বিগিনস অ্যাট হোম। আমাদের নিজেদের মধ্যে কি কি প্রিভিলেজ এবং বায়াসনেস গুলো আছে, যেগুলো আনকনসিয়াসলি আমরা প্র্যাকটিস করি বারবার। এই যে বলি চুরি চামারি, এই যে বিভিন্ন কথার মধ্যে, তাই ভাষা, ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ভাইটাল রোল ইন এনি রেভলিউশন। তাই আমাদের প্রতিবাদের ভাষা, দৈনন্দিন বাঁচার ভাষা যেন নাশকতামূলক না হয়, প্রোটেস্ট অফ রেজিস্ট্যান্স যেন নাশকতামূলক না হয়, যেন বিনাশমূলক না হয়। ভাষা যেন আমাদের গঠনমূলক হয়, সৃজনশীল হয়, তবেই আমরা পারবো হাতে হাত দিয়ে এক সুন্দর মুক্তির নতুন আকাশ আনতে। যে আকাশ অর্ধেক আকাশ নয়, পিতৃতান্ত্রিক পুরুষরা আমাদের অর্ধেক আকাশ দেবে, আমরা সেই দয়ার অর্ধেক আকাশ চাই না। আমরা পূর্ণ মুক্তির এক আকাশ, যে আকাশে ভালোবাসা আছে, সহ মানুষদের সঙ্গে সম সমাজ গড়ার এক পৃথিবী, এক নতুন মুক্তির আকাশ, যে আকাশে রামধনুর ছটায় আমরা একে অপরের হাত ধরে বলতে পারবো আয় আরো বেঁধে বেঁধে থাকি, এবং আমরা আরো নম্র হই, আরো স্থিতদি হই, ভালোবাসার মূল মন্ত্রে আমরা একে অপরকে আরো আগলে রাখি, ধারণ করি প্রকৃতির মতো সহনশীল, যত্নশীল, শুশ্রূষাময়, নম্র হয়ে উঠি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাকেও ধন্যবাদ, এত সুন্দর করে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করলেন। সত্যি আমরা এগুলো নিয়ে সিরিয়াসলি ভাবি না, এবং আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করি এবং এসব বিষয় নিয়ে অল্প বিস্তর ঘাটাঘাটি করি, তৎসত্ত্বেও আমার কাছে বিষয়গুলো এতটা পরিষ্কার ছিল না। আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা অনেকটাই ভিতরটা বুঝতে পারলাম, এই যে সেন্সিটাইজেশনের প্রবলেমটা কোথায় আছে। আমরা জেন্ডার সেন্সিটাইজেশনে কিছু প্রোগ্রাম ইউনিভার্সিটি লেভেলে, বিভিন্ন লেভেলে করতে হয়, তাতে অনেক কিছু ভাবনা আমাদের মানে অস্পষ্ট থাকে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনেকটা স্পষ্টতা পেলাম, এবং আমি চাইবো আরো অনেকের রয়েছেন এখানে কিছু প্রশ্ন তো অনেকেরই থাকবে, তারা যদি তাদের কিছু জিজ্ঞাসা থাকে যদি একটু বলেন, তাহলে আমাদের আলোচনা আরো অর্থপূর্ণ হবে। আমি একটুখানি জানতে চাইবো, রাহুল বা মৈত্রী যেই হোক বলুন আর কি, যে মানে আপনার যে জেন্ডার সেক্স আইডেন্টিটি নিয়ে আপনার যে সমস্যাটা প্রথম হয়েছে, সেটা ঠিক কিরকম? মানে আমাদের তো অভিজ্ঞতা নেই, আমরা ঠিক বুঝতে পারি না, যদি কেউ একটু বলেন আর কি। রাহুল বলতে পারেন বা মৈত্রী, যে কেউ বলতে পারেন। আমি বলছি, ব্যাপারটা হচ্ছে যখন
একটা বয়সের পর যখন আমাদের চেতনা ডেভেলপ করে, আমি আমার উদাহরণটাই দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তখন আমি দেখলাম যে আমার যে মনোচিন্তা, আমি নিজেকে পুরুষ হিসাবে আইডেন্টিফাই করি, কিন্তু আমার শরীরটা থাকে নারী। তো সেখানটা মিসম্যাচ প্রথম শুরু হয় যে আমার যেটা ভালো লাগছে, সো কল্ড পুরুষদের যেরকম ভালো লাগে সেইগুলো, যেমন আমি খেলতে পছন্দ করছি, বা আমি কোনো মেয়ের প্রতি অ্যাট্রাক্ট ফিল করছি, বা আমি বাইরের কাজগুলো করছি, যেগুলো আমাদের ছোট থেকে আমরা যেগুলো দেখে আসি, যদিও এখন কোনো কাজই জেন্ডার বায়াস না, সেটা আমরা বড় হয়ে বুঝতে পেরেছি, আমি ছোটবেলার কথাটা বলছি। কিন্তু আমার বাড়ি থেকে আমাকে অ্যাজ এ ফিমেল ট্রিট করা হচ্ছে, বা আমার শরীর একটা বয়সের পর গিয়ে দেখছি আমার শরীরে আমার ব্যারিয়ার হচ্ছে। তো কনফ্লিক্টটা ওখানে শুরু হয়, আর সেখানে একটা সাংঘাতিক একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হয়। কেননা আমাকে তো সবাই বলছে তুমি মেয়ে, কিন্তু আমি তো নিজেকে মেয়ে হিসেবে মানতে পারছি না, বা করতে পারছি না যে আমি মেয়ে কোন দিক থেকে। তো সেখানে একটা, যখন এই এই টিনেজ যখন থাকে, কৈশোর বয়সে, তখন কিন্তু মনের সঙ্গে শরীরের একটা সাংঘাতিক যুদ্ধ শুরু হয়। এবং ধীরে ধীরে আমি আমার ক্ষেত্রে বলছি, আমি কিন্তু আমার তখন জেন্ডার কারেকশনের কাজ শুরু করি, যে দেখি আমি মেয়ে হয়ে উঠতে পারি কিনা। তার জন্য যা যা করতে হয় অনেক কিছু আমি রাস্তা নিয়েছি, কিন্তু আমি দেখেছি আলটিমেটলি এটা কোনো আমার রাস্তা নয়, যে আমি নিজেকে মেয়ে হিসেবে কিছুতেই কিছু করতে পারছি না। তো তারপরে আমি বিভিন্ন পড়াশোনা করি, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হই, এবং বিভিন্ন ওয়ার্কশপগুলোতে যাই। তখন আমি জানতে পারি জেন্ডার আইডেন্টিটি অনেক রকম হয়, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অনেক রকম হয়, সেক্স জেন্ডার আলাদা। তখন ইনভাইট করি যে আমি ভুল না, আমি সঠিক। কোথাও সোসাইটির কাছে সেই নলেজটা বা জ্ঞানটা নেই, সোসাইটি জানে না যে মেল ফিমেলের বাইরেও কোনো আলাদা সত্তা মানুষের থাকতে পারে। তো এটা কিন্তু জন্মগতভাবেই আসে, এটা কিন্তু কেউ নিজেকে এভাবে করতে পারে না। আমার আজকে মনে হলো আমি ছেলে হয়ে যাব বা মেয়ে হয়ে যাব, সেটা কিন্তু হয় না। এটা যে যে মনস্তাত্ত্বিক লিঙ্গটা, সেটা একটা বাচ্চা কিন্তু জন্মানোর পর নিয়েই জন্মায়। ঠিক ঠিক, খুব সুন্দরভাবে বললেন। আমরা এগুলো একটু জানা দরকার ছিল। আচ্ছা, আমি অন্যদের বক্তব্য নেওয়ার আগে আমাদের একজন আইনের মানুষ রয়েছেন, ডক্টর পি.কে. আচার্য। উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক ছিলেন, রিসেন্ট রিটায়ার্ড করেছেন, এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন। পরেশ দা, শুনতে পাচ্ছ? পরেশ দা? হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ পাচ্ছ? হ্যাঁ, হ্যালো তুমি একটু বলো তো এই হ্যালো। বিষয়টা সম্পর্কে, আমাদের আইন। হ্যাঁ হ্যাঁ, বলছি এই আইনের দিক হ্যাঁ থেকে এই হ্যাঁ মানে বিষয়টা যে আমি, চেঞ্জটা হলো সেটা একটু বলো। বলো একটু, তুমি হ্যাঁ একটু বলো। এখন ওই যে প্রোটেকশন অফ ট্রান্সজেন্ডার অ্যাক্ট যেটা 1919 হয়েছে, সরকার এখন একটু রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছে, হয়তো একটু মডিফাইড বিলটার, যেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন চাইছে বাই ডক্টরস এক্সামিনেশন। এখন ব্যাপারটা তো একটা ডিসকোর্সের মধ্যে যাচ্ছে এগুলো, কিন্তু আইন এই যে প্রোটেকশন অফ, এটাতেই যারা মানে কুয়ার কমিউনিটি বা ফেমিনিস্ট, তারা বাধা দিচ্ছে যে প্রোটেকশন কেন, প্রোটেকশন কথাটা কেন থাকবে, এই একটা ক্রিটিক্যাল ওয়ার্ডিং এর জন্য যে প্রোটেকশন আমরা, এটা একটা অরলিয়ান অরওয়েল ল্যাঙ্গুয়েজ প্রোটেকশন, এই প্রোটেকশনটা থাকা ঠিক নয়। এটা আর এই রেজিস্ট্রেশনের ব্যাপারটাও তারা রেজিস্ট করছে, যে রেজিস্ট্রেশন কেন করাতে হবে, হ্যাঁ মানে ওই যেটা ডক্টরস এক্সামিনেশন, এই ধরনের একটা মানে প্রটেস্টের দানা বাঁধছে। এখন আইনের যে জায়গাগুলো দেখতে হয়, যে আইন তো এইভাবে আসে না, তারও একটা এভলিউশনারি প্রসেস আছে। এখন লিঙ্গুইস্টিক এক্সপ্লয়টেশনের মানে এক্সপ্লয়টেশনের ব্যাপারগুলো, লিঙ্গুইস্টিক যে জায়গাগুলো আছে, এবং ল্যাঙ্গুয়েজের যে বডি শেমিং, এইসব নানা রকম বিভিন্ন জায়গায় এই ফেমিনিস্ট ডিসকোর্স বা কুয়ার থিওরিগুলো মানে ভীষণভাবে চড়া করছে। কিন্তু যেটা রয়েছে, যেটা মানে আমি আইন হিসেবে বলবো, যে ধরো পৃথিবীটাকে যতই ফ্রিডম্যান বলুক যে আইটি মুভমেন্টে একটা গ্লোবালাইজেশনের ক্ষেত্রে ইভেন হয়ে গেছে, এই যে ইন্টারসেকশনালিটিটা রয়েছে, এই ইন্টারসেকশনালিটিটার তো একটা জিওগ্রাফি থাকে, জিওগ্রাফিক্যাল কনটেক্সচুয়ালিটি থাকে, সবগুলোই দেখতে হয়। একটাকে অ্যাবসলিউট ডিটারমিনেন্ট ভাবে ধরে নিয়ে যদি আমি ওটাকে বিরোধিতা করি,
বা চরম সমালোচনা করি, তাহলে সেটা দেখতে হবে যে সরকার এর কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা চাইছে। সরকার কি একমুখিনিকতা চাইছে, ওয়ান ডাইমেনশনাল কোনো অপারেশন চাইছে, হ্যাঁ, যেটা একদম লিঙ্গ যেটা যারা হচ্ছে ট্রান্সজেন্ডার তাদের বিরুদ্ধে চাইছে, না এর মধ্যে কিছু ভালো বা মন্দের জায়গাগুলো রয়েছে। অর্থাৎ ক্রিটিক্যালি যদি আমি দেখি ব্যাপারটাকে, তাহলে এই ক্রিটিক্যাল ফেনোমেনা সত্যি রয়েছে, কিন্তু গভর্নমেন্ট তো আবার হাত বন্ধ করে বসে থাকতে পারে না। কারণ আমাদের সুপ্রিম কোর্টও তাই দেখেছি যে বিভিন্ন জাজমেন্টগুলো হয়েছে, যেগুলো সেগুলোর মধ্যে কিছু একটা কন্ট্রাডিকশনও আছে, আবার একটা কনফিউশন আছে জাজমেন্টগুলোর ক্ষেত্রে। এবং তারা আস্তে 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 ধাপে ধাপে যে কোনো বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থা তারা ধাপে ধাপে এগুলো করে এবং সমাজের রেজিস্ট্যান্সটাও দেখে। হয়তো বা তাদের মধ্যে একটা রয়েছে যে বিভিন্ন জায়গায় যদি ওই ক্যাওটিক অর্থাৎ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা এটাকে মানে অ্যাবিউজ করা, সেটাও কিন্তু যারা ট্রান্সজেন্ডার হচ্ছে তাদের পক্ষেও হয়তো খারাপ হতে পারে। এই ধরনের একটা ব্যালেন্সিং মোডে তো যেতে হয় যে কোনো জায়গাতে। অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল ডিসকোর্সগুলোর সঙ্গেও সোশিওলজিক্যাল ডিসকোর্স বা সোশ্যাল সায়েন্সের ডিসকোর্স বা সায়েন্সের ডিসকোর্স, যেগুলোর থেকে ল সেটার কিন্তু বাইরে নয়। লকে ওইভাবে কিন্তু ওই একটা আলাদা জিনিস বানিয়ে দিয়ে একটা রেজিস্ট্যান্স মোডে যাওয়াটাও ঠিক নয়। অর্থাৎ আমাদের পার্লামেন্টে যেমন ডিবেট হচ্ছে, পলিসি ডিবেট হচ্ছে, সুপ্রিম কোর্টের ভিউ হচ্ছে যে এটা পলিসি ডিবেট হোক, আরো বেশি পলিসি ডিবেট হোক। এবং পলিসি ডিবেট থাকলে শুধু তো রাজনীতির কথাটাও তো এখন আর শুধুমাত্র ওই পার্লামেন্টের বিভিন্ন ধরনের যে ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন, অর্থাৎ সব আইন ব্যবস্থার সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাগুলো সম্পৃক্ত রয়েছে। সুতরাং ইন্টারডিসিপ্লিনারি ভাবে আমাদের, তবে এটা ঠিক যে এই জায়গাটা উঠেছে, এই ডিবেটটা উঠেছে, এটা হয়তো আমরা 20 বছর আগে কল্পনাও করতে পারতাম না বা জানতেও পারতাম না। আর যেটা সেন্স রয়েছে, যেটা আমার একটু আগেই আমার যিনি বক্তব্য বললেন যে তিনি একটু ট্রান্সজেন্ডার কমিউনিটিতে বিলং করেন, এবং সত্যি তো একটা মানুষ, আমরা অনেক মেয়েরই পুরুষও দেখেছি এবং অনেক পুরুষালী মেয়েও দেখেছি। তা আমরা তো সেগুলো সমাজে বলতাম যে মেয়ে তো নয়, পুরুষালী মেয়ে। এই যে পুরুষালী মেয়ে বা মেয়েলি পুরুষ, মেয়েলি যুবা, এগুলো কিন্তু বহুদিন আগের থেকে চলছে, কিন্তু আইনের যে ইউনিট অফ রাইট যাদের বলা হয় রাইট হোল্ডার, এই রাইট হোল্ডার হিসেবে তাদের একটা ইভলিউশনারি ফেজে তারা যাচ্ছে। জিনিসটা অনেক রকম ধরনের বিবর্তনের মধ্যে যাচ্ছে, আমরা ওয়েট করছি। কিন্তু প্রোটেকশন কথাটা যে এরা যে রেজিস্ট করছে, যে প্রোটেকশন অফ, আমাদের কি প্রোটেকশন দেবে, প্রোটেকশন দিলেই হয়তো আমরা একটা ক্লাস হয়ে যাব, এরকম ধরনের মানে খুব খুব উঁচু লেভেলের যারা ডিবেট করছে, অর্থাৎ পশ্চিমী দেশের যে ডিবেটগুলো, যে এই প্রোটেকশনের কোনো দরকার নেই, আমরা কি প্রোটেকশন কেন কোথা থাকবে, এই যে ল্যাঙ্গুয়েজটা বলছে যে প্রোটেকশন, তাহলে হ্যাঁ হয়তো ল্যাঙ্গুয়েজের সঙ্গে আমরা প্রোটেকশন চাই না, বলতেই পারে যে প্রোটেকশন অফ ট্রান্সজেন্ডার অ্যাক্ট, এটা এই প্রোটেকশন কথাটা তুলে দাও, যে আমরা প্রোটেকশন চাই না, প্রোটেকশনটা যেন একটা আমাদের কাছে করুণা, এরকম ধরনের সেন্সিবিলিটি, লিঙ্গুইস্টিক সেন্সিবিলিটি বা লিঙ্গুইস্টিকের যে এক্সপ্লয়টেশন বা লিঙ্গুইস্টিক সেমিং, এই জায়গাগুলোর ক্ষেত্রে এখন এই জায়গাটা একটা মানে কি বলছি, একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে যাচ্ছে। তা আমরা ওয়েটিং যে এই জিনিসটা কি দাঁড়ায়। অর্থাৎ এটাও কিন্তু একটা প্রসেস। এই যে জিনিসটা প্রতিবাদ হচ্ছে, আমরা আলোচনা করছি, সেমিনার করছি, বিভিন্ন ধরনের চেতনা বাড়ছে। আর আজকে এই মানে বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং টেলি বা নিউজ স্পিক, যেভাবেই যে প্ল্যাটফর্মে আমরা বলছি, সেগুলো তো এভলিউশনারি প্ল্যাটফর্ম না, সেইগুলোর থেকে আলোচনা করে আমাদের যে ক্রিটিক্যাল ফরমেশন, সেই ক্রিটিক্যাল ফরমেশনের দিকে আমরা এগোবো। আমরা এগোবো। সুতরাং এর কোনো একমুখী ফাইনাল হয়, রেজিস্ট্যান্স আছে, কিন্তু রেজিস্ট্রেশনটা যেটা হবে, সেই রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, কেন করতে চাইছে সরকারকে, যারা আইন বিশেষজ্ঞ বা আইনিয়ে তাদেরকে আরো পরিষ্কারভাবে এটার জন্য একটা ওপিনিয়ন দরকার, যে পরীক্ষা কেন দিতে হবে, পরীক্ষা কেন করতে চাইছে, সরকারের ইন্টেনশনটা কি। হয়তো সরকার বলবে, জাস্টিফাই করবে যে আমার ক্ষেত্রে এটা যেন যাদের জন্য এটা করছি তাদের মানে রেজিস্ট্রেশনটা করার ফলে একটা অর্ডার থাকবে, এবং একটা ক্যাওসের দিকে যাবে না। আবার বলতে তাহলে এর আবার অর্ডারের কি দরকার। হয়তো ডিপ যারা
থিঙ্কিং করছে যে একটা অর্ডার না হলে বিভিন্ন ধরনের মুভমেন্টের বিভিন্ন ধরনের জিনিসগুলোকে কিন্তু অন্য নেগেটিভ জিনিসগুলো কিন্তু চলে আসতে পারে। যাই হোক, আমার এইটুকু, আমি এই পর্যন্তই বুঝেছি। এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। থ্যাংক ইউ যারা রয়েছেন প্রত্যেক। আমি আচ্ছা, এখানে এবারে আমাদের এখানে বক্তব্যে আমি একটা বলবো। প্রথমত হ্যাঁ, বল। হচ্ছে আমরা এখনো সরকারের থেকে কোনো রকম কোনো সাহায্য পাইনি। না আমাদের স্বাস্থ্যের ওপর কাজ হয়েছে, না শিক্ষার ওপর, কিচ্ছু পাইনি। তো সরকার যে বলছে যে আজকে ট্রান্সজেন্ডারদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, সেটা যাতে মিস ইউজ না করা হয়, তার জন্য আমরা এটা বানিয়েছি। তো আমরা তো কোনো সুযোগ সুবিধাই দেয়নি, সেখানে মিস ইউজ আর করার জায়গা আসছে না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, আজকে যদি আমরা বিভিন্ন রকম স্কিমগুলো দেখি, এমন কোনো স্কিম কেউ বলতে পারবে যেটার মিস ইউজ হয় না? আজকে যদি 1% আজকে মিস ইউজ করে কোনো মানুষ, তার জন্য পুরো তুমি একটা কমিউনিটিকে তার অস্তিত্ব মুছে দিতে পারো না, তাকে তুমি সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারো না। ৩ নম্বর, যে মেডিকেল বোর্ডের কথা বলা হয়েছে, এবার মেডিকেল বোর্ডের যারা আছেন তারা ট্রান্সজেন্ডার বিষয়ে কিছু জানেন না। ট্রান্সজেন্ডার বিষয়ে কোনো পড়াশুনো নেই, কোনো মেডিকেল রিসার্চ নেই, ইভেন ট্রান্সজেন্ডার কি সেটাও তারা বলতে পারবেন না। এরকম সিসজেন্ডার মানুষের হাতে আর ট্রান্সজেন্ডারদের ভাগ্য পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আর স্যার যেটা বললেন প্রোটেকশন আইন, নামটা এই জন্য করা হয়েছিল, যখন 2011-12 সালে প্রথম পিটিশন হয় ট্রান্সজেন্ডার আইন আনার জন্য, ট্রান্সজেন্ডার মানুষরা প্রচন্ড রকমভাবে অত্যাচারিত হচ্ছিল বিভিন্ন স্তরে, সামাজিক হোক বা লিগ্যাল হোক। তো তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রোটেকশন নামটা আনা হয়েছিল। যদিও যেটা সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিলেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, কিন্তু আইন যেটা এসছে সেটা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। আর এখন অ্যামেন্ডমেন্ট যেটা এসছে সেটা তো প্রোটেকশন দূরের কথা, উল্টে আমাদেরকে বিপদে ফেলছে। তো এই বিষয়গুলো যখন আমি কিছু করব, একটা আলোচনা হবে। যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসলো, কারোর সঙ্গে আলোচনা হয়নি, আমাদের কমিউনিটির কোনো কনসালটেশন হয়নি। ইভেন যারা আমাদের ন্যাশনাল একটা কাউন্সিল আছে, সেখানে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা আছেন, সেখানে তারাও পর্যন্ত জানেন না যে এরকম একটা সংশোধনী আইন আসতে চলেছে। তাছাড়া বিশেষজ্ঞ যারা থাকেন, সে আইনি বিশেষজ্ঞ হোক, ডাক্তার হোক, কারণ আইপ্যাথ আছে, ডাব্লিউ প্যাথ আছে। ডাব্লিউ প্যাথ হচ্ছে ওয়ার্ল্ডে ট্রান্সজেন্ডার হেলথ অ্যাসোসিয়েশন, আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান ট্রান্সজেন্ডার হেলথ অ্যাসোসিয়েশন আছে। ইভেন তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা কথাবার্তা বলা হয়নি। তো এরকম কোনো কিছু কারোর সঙ্গে কনসাল্ট না করে এত বড় একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হলো, যেখানে মেডিকেল, লিগাল, সোশ্যাল, পুরো একটা কমিউনিটির পুরো লাইফটা জড়িত, কারোর সঙ্গে কনসাল্ট করা হলো না। এবং আমরা যেটা লোকসভা এবং রাজ্যসভার যে আর্গুমেন্টগুলো শুনেছি, শুনে যেটা মনে হয়েছে, যারা আমাদের এর পরে বলেছেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, বেসিক্যালি মনে হচ্ছে তারা কিছু জানেন না। ইভেন মাইথোলজিটাও তারা ঠিক করে জানেন না। কেন বলছি মাইথোলজি জানেন না? তারা এদিকে বৃহন্নলাল বীর বলছেন, বৃহন্নলাল জানি আমরা অর্জুন ছিলেন। তা অর্জুন একটা বায়োলজিক্যাল মেল ছিলেন, তার ওয়াইফ ছিল, তার বাচ্চাও ছিল, তারপরেও সে 1 বছর কিন্তু বৃহন্নলা সেজে গা ঢাকা দিয়ে ছিলেন। তাহলে তাকে তুমি সামনে একটা কোট করছো অ্যাজ এ আইডিয়াল, কিন্তু যখন কোনো ট্রান্স ওম্যান, সে তার বউ থাকছে, বাচ্চা থাকছে, বা সে নিজেকে ট্রান্স ওম্যান বলছে, তখন তাকে স্বীকৃতি দিতে চাইছে না। দুটোর মধ্যে তো তুমি দুটোর মধ্যে তো কন্ট্রাডিক্ট করে দিচ্ছ। নাম্বার 2, ওখানে সিকন্ডিকে অ্যাজ এ উমেন দেখানো হচ্ছে, সিকন্ডি মানে ট্রান্স উমেন দেখানো হচ্ছে। সিকন্ডি কিন্তু একজন ট্রান্স ম্যান ছিলেন, তিনি বায়োলজিক্যালি ফিমেল হিসেবে জন্মেছিলেন, পরে তিনি ট্রানজিশন করে মেল হয়েছিলেন। ফলে ওখানে যতটুকু মাইথোলজি বলা হয়েছে সেটাও কারেক্টলি বলা হয়নি। এবং একজন ডক্টর ছিলেন যিনি রাজ্যসভায় বলেছিলেন, উনি জেন্ডার সেক্সের উপর মধ্যে কিন্তু জিনিসটা বুঝিয়ে দিতে চেয়েছিলেন এবং ইন্টারসেক্সটাকে বারবার হাইলাইট করেছিলেন। ফলে আমাদের মনে হচ্ছে কোথাও যে এই যে একটা কনসালটেশন করা হয়নি এক্সপার্টদের সঙ্গে এবং কমিউনিটি মানুষদের সঙ্গে, এবং খুব কম নলেজ নিয়ে এবং নিজেদের মতন করে একটা ভেবে নিয়ে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে। কোথাও একমুখী একটা কিছু, কি ভেবে করেছেন তারাই বেটার বলতে পারবে, একমুখী একটা ব্যাপার আনা হয়েছে যেটা কিনা একটা কমিউনিটির জন্য থ্রেটের হয়ে দাঁড়িয়ে।
ঠিক, ঠিক। আচ্ছা, আপনারা কেউ কিছু বক্তব্য তাহলে বলবেন, তার আগে অনুরাগ মৈত্রী উনি কিছু বলবেন, হাত তুলেছেন। হ্যাঁ, আপনি কিছু বলুন। মৈত্রী, হ্যাঁ, আপনি কিছু বলতে চেয়েছেন। পরেশদা, তুমি একটু ওটা সুইচ একটু অফ করে দাও তো, মিউট করে দাও তো। হুম। হ্যাঁ, হ্যাঁ, মৈত্রী কিছু বলবেন? শোনা যাচ্ছে না। অফ আছে কিনা দেখো মৈত্রী, তোমার কি অডিও অফ? অডিও তো অফ নেই, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের স্বর্ণালী অধিকারী কি জিজ্ঞাসা করছে, একটু শুনে নি। তার মধ্যে ম্যাডাম রেডি হন। হ্যাঁ, স্বর্ণালী বলুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, আমার হ্যাঁ, একটা শোনা ছোট্ট যাচ্ছে। প্রশ্ন হ্যাঁ স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে একটু জানতে চাইছি, এই বিষয়টা অতটা ভালোভাবে জানি না। হ্যাঁ বলছি স্যার, যে হ্যাঁ, ঠিক আছে। ইন্টারসেক্স, হ্যাঁ বলছি ইন্টারসেক্স আর ট্রান্সজেন্ডারের মধ্যে বেসিক কি ডিফারেন্স যদি একটু বলেন। আর তার সাথে আমরা দেখতে পাই যে ইন্টারসেক্স পিপল অনেক সময় অপারেশন, মানে যারা মেল হয়তো বায়োলজিক্যালি, কিন্তু তারা ফিমেলদের মধ্যে করে, অনেক সময় অপারেশনের মাধ্যমে তাদের সেক্সটাকে তারা চেঞ্জ করে নেন। তো এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারা অপারেশনের মাধ্যমে যখন তাদের সেক্সটাকে চেঞ্জ করছেন, মানে মেলরা ফিমেল বা ফিমেলরা মেল হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তাদের কি যে মানে একটা মেলের যদি অপারেশন করে ফিমেল হন, সেক্ষেত্রে তার ফিমেলের যে ফিচার্স গুলো অপারেশনের করার পর কি সেগুলো আসে তার মধ্যে, নাকি যদি এই বিষয়ে একটু হ্যাঁ, আমি বলেন। বুঝতে পেরেছি যে কথাটা এই কথাটা রাহুল বাবু বলেছেন। আমি রাহুল বাবুকে বলবো একটা এর উত্তরটা দিতে। অলরেডি উনি বলেছেন এই কথাগুলো। এখানে আপনিও ব্যাপারটাকে, একটা জেন্ডার আইডেন্টিটি আলাদা আর একটা বায়োলজিক্যাল কন্ডিশন আলাদা। একটা বাচ্চা জন্মাচ্ছে, ট্রান্সজেন্ডার কিন্তু কোনো বায়োলজির সঙ্গে সম্পর্কিত নয়। ট্রান্সজেন্ডার হলো মনস্তাত্ত্বিক লিঙ্গ, মানে আমি নিজেকে মানসিকভাবে কি বোঝাচ্ছি। আমরা বলি, আমরা পোস্টার বানাই, জেন্ডার ইজ হেয়ার আর সেক্স ইজ নিচে আমরা দেখাবো। তো আপনি যেটা বলছেন, একটা সেক্সের পার্ট বায়োলজিক্যালি যখন জন্মাচ্ছে একটা বাচ্চা, ট্রান্সজেন্ডার ব্যক্তি যারা জন্মান তারা কিন্তু বায়োলজিক্যালি ফিমেল বা মেলই হন। তাদের কিন্তু বায়োলজিক্যালি কোনো রকম সমস্যা থাকে না। তারা মনস্তাত্ত্বিক, তাদের উল্টো হয়। হয়তো বায়োলজিক্যালি কেউ ফিমেল জন্মেছেন, তার মনস্তাত্ত্বিক লিঙ্গ হচ্ছে মেল, এটা হচ্ছে জেন্ডার। আর ইন্টারসেক্স ব্যক্তি যেটা বলছেন, ইন্টারসেক্স ব্যক্তি যখন জন্মায়, তিনি উভয় লিঙ্গ নিয়ে জন্মান। তার শরীরের মধ্যে দু রকমের জেনিটালের প্রেজেন্ট থাকতে পারে, কোনোটা হয়তো অ্যাক্টিভ, কোনোটা একটু প্যাসিভ থাকতে পারে। সেক্ষেত্রে যেটা বলা হয় যে বাচ্চা অবস্থায় অপারেশন করতে বারণ করা হয়, কেননা তার শরীরের মধ্যে যেহেতু দু রকমেরই লিঙ্গের প্রেজেন্ট থাকে, তিনি যখন বড় হন, বড় হওয়ার পর তার মনস্তাত্ত্বিক লিঙ্গটা কি থাকে, সেই মনস্তাত্ত্বিক লিঙ্গের ওপর বেস করে ওনাকে সার্জারি করা হয়। যেমন একটা বাচ্চা, ইন্টারসেক্স বাচ্চা বড় হলো, সে মনে করলো যে সে ফিমেল, কিন্তু ছোটবেলায় যদি তাকে সার্জারি করে ফিমেল অংশটাকে বাদ দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু সাংঘাতিক রকম একটা তার জন্য খারাপ জায়গা। সেই জন্য 18 বছর পর সার্জারি করতে বলা হচ্ছে, এবং তার মনস্তাত্ত্বিক লিঙ্গের ওপর ডিপেন্ড করে বলা হচ্ছে। আর ইন্টারসেক্স ব্যক্তি কখনোই ট্রান্সজেন্ডার একভাবে বলা যায় না। সে হতেই পারে যে সে সিসজেন্ডার। ইন্টারসেক্স বিষয়টা পুরো আলাদা। এখানে যেটা গুলিয়ে দেওয়ার প্রবণতা ট্রান্সজেন্ডার এবং ইন্টারসেক্স, এটা খুব খারাপ। জেন্ডারটা আমাদের মাথায় রাখবে মনস্তাত্ত্বিক লিঙ্গ, যেটা আমরা মন মানসিকতা থেকে, হৃদয় থেকে ফিল করি যে আমি কি। সেখানে শারীরিক অপারেশন, শারীরিক কন্ডিশন বা তার জেনিটাল কি, সেটা একদমই ম্যাটার করে না। আর একটা আপনি যেটা বলছেন যে সার্জারির পর কি হয়, যিনি ইন্টারসেক্স ব্যক্তি, তার যে মনস্তাত্ত্বিক লিঙ্গ, সেই হিসাবে তার জেনিটালের যে কন্ডিশন থাকে, সেখানে সার্জারি করেন ডক্টর। সার্জারির পর কতটা কি সাকসেস হবে, সেটা তার বায়োলজিক্যাল কন্ডিশনের ওপর, সার্জারির উপর ডিপেন্ড করে, সেটা বলা খুবই মুশকিল এইভাবে। আর ট্রান্সজেন্ডার ব্যক্তিদের মধ্যে, ট্রান্সজেন্ডার যেহেতু মনস্তাত্ত্বিক ব্যাপার, আজকে আমি এত একটা ফিমেল বডিতে জন্মেছি, আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনস্তাত্ত্বিক লিঙ্গ হলো মেল, তখন আমি আমার সার্জারি করে আমার ডিজায়ার বডিটা আমি অ্যাচিভ করলাম। সেক্ষেত্রেও কিন্তু সেম, কেননা একটা মানুষের শরীরে অনেক রকম ব্যাপার থাকে, তার সেইগুলো চেক আপের মধ্যে থাকে, ব্লাড টেস্ট থাকে, অনেক কিছু টেস্ট করা হয়, এবং তার উপর ডিপেন্ড করা হয় যে তার সার্জারিটা কতটা সাকসেস হবে। আর একটা বিষয় দেখতে হবে, একটা পয়সার তো ব্যাপার আছে, এবং আমাদের ভারতবর্ষে
কিন্তু অতটা এখনো পর্যন্ত এক্সপার্ট যে খুব সার্জেনরা এসে গেছেন তা নয়, যেটা আমরা হয়তো থাইল্যান্ডে বা আমেরিকায় গেলে সার্জারিগুলো আরো বেশি ভালো এবং সাকসেসফুল হয়। তো সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ফলে এইভাবে এখন বলা সম্ভব না যে কার সার্জারিতে কতটা কি রেজাল্ট সে পাচ্ছে বা কি পরিস্থিতিতে দাঁড়াচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে মেন পার্ট, আজকে মনস্তাত্ত্বিক লিঙ্গর অনুযায়ী যে আমি আমার শরীরটা পাচ্ছি, কতদূর পাচ্ছি সেটা না। 100 এর মধ্যে 100% পাচ্ছি না 50% পাচ্ছি সেটা বিষয় করছে না। ম্যাটার করছে যে আমি পাচ্ছি। সেটা হচ্ছে যারা চেঞ্জ করতে চাইছেন তাদের একটা মানসিক শান্তি। কিন্তু সবাই কিন্তু চেঞ্জ করতে চান না। ট্রান্সজেন্ডার মানে এই না যে সবাই যে সার্জারি প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। সার্জারি প্রসেসে অনেকে নাই যেতে পারেন। অনেকে যে বডি আছে সেই বডিতেই নিজেকে অ্যাজ এ ট্রান্সজেন্ডার প্রেজেন্ট করতে পারেন, মেল হিসেবে প্রেজেন্ট করতে পারেন, ফিমেল হিসেবে প্রেজেন্ট করতে পারেন। ফলে ওই বডি দিয়ে, শরীর দিয়ে একটা মানুষকে জাজ করার বিরুদ্ধে আমরা। আজকে যদি বলা হয়, আমি মানে একটু র ভাবেই বলছি, যে একটা ফিমেলকে সে কতটা ফিমেল, তার কি শারীরিক একটা কোনো সীমাবদ্ধতা থাকবে? যে তার টপে এত এই সাইজটা থাকলেই সে বা তার নিম্নাঙ্গ যে যৌনাঙ্গ আছে তার এই সাইজ বা এই হলে সে নারী হবে বা পুরুষ হবে, এরকম তো কিছু কোট করা নেই। এটা কি কখনো কেউ কোট করতে পারে? রাষ্ট্র হোক, কোনো মানুষ হোক, যে একটা পরিমাপ, শরীরের পরিমাপ, যে তুমি এতটা অবধি তোমার এই গেলে তুমি নারী বা পুরুষ, সেটা সম্ভব না। সেরকমই ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রেও এটা বলা সম্ভব না যে তোমার শরীরে তুমি কতটা কি পেলে, সে পিনাসের সাইজ কি হলো বা ভাজাইনার ডেপথ কি হলো, এই দিয়ে কিন্তু কখনো নারী পুরুষ বা মানুষকে আইডেন্টিফাই করা ঠিক না। আর একটা কথা হচ্ছে যে ইউনাক কথাটা, তাহলে যে হেটারোসেক্সুয়াল কাপল যাদের বাচ্চা হয় না, তাদেরকে কি সরকার বলে দেবে যে এদের রিলেশনটা ইললিগাল, যেহেতু তোমার ওখান থেকে একটা প্রোডাকশন হচ্ছে না? বা যে মহিলা বা পুরুষ হয়তো সবাই যে সবার দ্বারা যে বাচ্চা হবে সেটা তো নয়, বা একটা সময়ের পরে আর যদি সরকার বলে দেয় পেনিসের সাইজটা এই হলে তুমি, এই সাইজ না থাকলে তুমি পুরুষ নও, তার থেকে কম হলে সাইজ তুমি পুরুষ থাকবে না, কাল যদি এই ডেফিনেশনটা নিয়ে আসে, তখন আমরা কোথায় যাব? ফলে বায়োলজিক্যাল জায়গা থেকে আমরা একদমই দেখি না, একটা বায়োলজিক্যাল দিয়ে একটা মানুষকে মানুষ হিসেবে গণ্য করা যায় না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আচ্ছা, এবারে অনুরাগ মৈত্রী কিছু বলবেন? হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, বলছি আমার এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যে একজন সিস হেটারোসেক্সুয়াল পুরুষ বা নারী, তাকে কি কখনো প্রশ্ন করা হয় যে আচ্ছা তুমি কবে বুঝলে প্রথম তুমি পুরুষ, বা তুমি কবে বুঝলে প্রথম তুমি নারী? এই যে আমাদের মতো মানুষকে জীবনে বোধহয় 1 কোটি বার 1000 বার প্রশ্ন করা হয় বহু জায়গায়, যে আপনি কবে প্রথম বুঝলেন আপনি এরকম। মানে এই এই প্রশ্নটাই আমার মনে হয় ইটসেলফ ইজ এক্সট্রিমলি ডিসক্রিমিনেটরি। যে আমি যেন মানে চিড়িয়াখানার হাউলিং মাংকি, মানে আমি এই যে আদারাইজেশন, এই মানে দিস স্টেটমেন্ট ইটসেলফ ইজ এক্সট্রিমলি আদারাইজিং, মানে এইটা। এবং আজকে হেটারোসেক্সুয়াল মানুষরা তারা স্বপ্ন দেখবেন না, ভালোবাসবেন না, প্রেম করবেন না, গাছে উঠবেন, সেটা কি ট্রান্স মানুষরা ঠিক করে দেয়? মানে উইমেন কমিশনের চেয়ারম্যান কি কোনো ট্রান্স মহিলা? তাহলে আজকে ট্রান্স জেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে একজন সিস হেটারোসেক্সুয়াল মহিলা ছিলেন। তার মানে আজকে ট্রান্স মানুষদের প্রোটেকশন কি হবে সেটা ঠিক করছেন কিছু হেটারোসেক্সুয়াল ব্যুরোক্র্যাটস বা আমলারা, যেখানে কোনো ট্রান্স মানুষরা নেই। মানে ট্রান্স মানুষ বিষয়টাই তারা জানেন না। এদিকে বলছেন যে খায় না, মাথায় দেয়, তাদের যাপন কি, তাদের ভালোবাসা কি, তাদের স্বপ্ন কি, তারা কিভাবে জীবনকে দেখেন, সেই বোঝাপড়াই নেই, সেই মানে নিত্যদিনের সেই লিভিং এক্সপিরিয়েন্সটাই নেই। তাহলে এই ওরাল হিস্ট্রিটা তারা কোথা থেকে পাচ্ছেন? উইদাউট নোয়িং এনি ওরাল হিস্ট্রি তারা তাদের মতো একটা অ্যাপ্রিহেন্ড করে একটা কনকগনেট, একটা কনকক্টেড, মাফ করবেন, একটা মন গড়া ঠিক করে নিলেন যে এই হলে বোধহয় ওরা ভালো থাকবে, করে একটা হেট্রোপেট্রিয়াল, একটা প্রচন্ড একটা ক্যাপিটালিস্ট একটা অ্যাক্ট নিয়ে এলেন, এনে সেটাকেই অ্যাপ্রোপ্রিয়েট করছেন আইন দিয়ে, যেটার মধ্যে দিয়ে ট্রান্স মানুষরা চরমভাবে বিপন্ন হতে পারেন এবং ইরেজ হয়ে যেতে পারে ট্রান্স মানুষরা। সেরকম একটা হেট্রোনর্মেটিভ, একটা প্রচন্ড ফান্ডামেন্টালিস্ট একটা প্রচন্ড অ্যাক্ট নিয়ে আসছেন। তো সেটা আমার মনে হয় ভীষণ প্রবলেমেটিক। মানে আমি কি আমি জানি না, রাষ্ট্র জানে আমি কি।
আমি ছেলে না মেয়ে না ট্রান্স সেটা রাষ্ট্র জানে। তো এটা মনে হয় যে আগামী দিনে সেই উত্তর কোরিয়ার মতো আমি ভালোবাসবো না, স্বপ্ন দেখবো না, গাছ লাগাবো না, পাখি দেখবো। এবার তো সাইবেরিয়া থেকে পাখিদেরও বলা হবে তোমরা আসার আগে আমাদের থেকে তোমরা আসল সাইবেরিয়ান বার্ড না নকল না কবে আসবে আমাদের থেকে অনুমতি নেবে, তারপর তোমরা এসো। তো এই কোথাও এবারে গিয়ে মুক্তিটাকে অপর্ণা, আটকে দেওয়া হচ্ছে মনে হয়। ঠিক, অপর্ণা ম্যাডাম কিছু জিজ্ঞেস করবেন, অপর্ণা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম। অসাধারণ লাগলো অনুরাগ, মৈত্রী এবং রাহুল এবং রাজস্বীর কথা তো আগে শুনেইছি, এবং এই সত্যি রাষ্ট্র মানে আমাদের রাষ্ট্র বিশেষ করে কিভাবে একটা সিস হেট্রো নরম্যাটিভ প্যাট্রিয়ার্কিকে আপহোল্ড করছে আমরা দেখছি। এই আইনটাকে আমি নিন্দা করছি, ভয়ঙ্কর মানে অসম্ভব মানে জোরালো ভাবে নিন্দা করছি, এবং আমি সত্যি আপনাদের কথা মুগ্ধ হয়ে শুনছি। আমার জাস্ট একটা জিজ্ঞাস্য, সেটা হচ্ছে রাহুল বলছেন এই মনস্তাত্ত্বিক লিঙ্গ। আচ্ছা, আমরা মানে মানে ফেমিনিস্টরা মানে আমরা মানে স্যার উইমেন স্টাডিজ পড়ান, আমরাও সামান্য মানে চর্চা করি, তো মানে আমরা এটা শুনি যে এটা মানে 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 মেয়ে আলাদা করে ওই নারীর মন বা পুরুষের মন বলে মানে যেটা আমরা ভাবি সেটা অ্যাকচুয়ালি প্যাট্রিয়ার্কিরই কনস্ট্রাক্ট, মানে এই স্টিরিওটাইপস গুলো প্যাট্রিয়ার্কি তৈরি করে। হ্যাঁ, যে মেয়ে মানে সে কোমল হবে, সে মানে ঘরে বেশি থাকতে চাইবে বা রান্না বান্না করতে চাইবে, পুরুষ মানে সে বাইরের কাজ করবে ইত্যাদি। তো এই মানে এই স্টিরিওটাইপস গুলোকে তো আমরা ভাঙার চেষ্টা করছি, কিন্তু মানে এবং এই ভাঙার ফলে কি শেষমেশ মানে এই নারীর মন বা পুরুষের মন ধারণাগুলো কি প্রশ্নের মুখে পড়ছে না? আর নাকি মানে এই নারীর মানে এর একটা বায়োলজিক্যাল ভিত্তিও আছে? মানে আমি বলতে চাইছি যে নারীর যে মনস্তত্ত্ব সেটার একটা বায়োলজিক্যাল ভিত্তি হয়তো আছে, একটা কোনো হরমোনাল ভিত্তি নিশ্চয়ই আছে, এবং সেই কারণে আমরা আমাদের আচরণ বা আমাদের স্বভাব বৈশিষ্ট্য পুরুষদের থেকে আলাদা, মানে কিছুটা আলাদা, পুরোটাই যে নির্মাণ, হ্যাঁ সেটা সেটা কিন্তু নয়, মানে হতেই পারে। মানে আমার মনে হচ্ছে সেটা, কারণ আমিও ধরুন আমার মেয়ের যে বড় হয়ে ওঠা দেখেছি, আমার মনে হচ্ছে যে বা আশেপাশে মেয়ের যারা বন্ধু ছেলে মানে ছোট শিশুদের কথাই বলছি, পুরুষ তাদের ব্যবহারের প্যাটার্ন হয়তো একটু আলাদা। মানে যখন থেকে একটা মানে সোশ্যালাইজেশন শুরু হচ্ছে, মানে একটা কনসিয়াস একটা সোশ্যালাইজেশনের প্রক্রিয়া শুরু হচ্ছে, তার আগে থেকেই কিছু ডিফারেন্সেস কিন্তু ম্যানিফেস্টেড হচ্ছে। সেটার কারণ হয়তো বায়োলজিক্যাল। মানে আমরা কি মানে আমার প্রশ্ন এটাই যে যে পুরোটাকেই কি আমরা তাহলে এই যে মন মানে নারীর মন পুরুষের মন এই ধারণাগুলোকে পুরোটাই কি আমরা একটা প্যাট্রিয়ার্কাল মানে কনস্ট্রাকশন হিসেবে ধরে নেব, নাকি এর কোনো বায়োলজিক্যাল ভিত্তি আছে সেটাও স্বীকার করে নেব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা একটা মেনস্ট্রুয়েশন নিয়ে একটা ভলিউম এডিট করছি, মানে এটা হয়তো খুব একটা প্রাসঙ্গিক নয়, তাও যদি একটু মানে রাহুলকে বিশেষ করে বলবো যে যদি আপনার এই মানে আপনি যখন মানে বায়োলজিক্যালি নারী ছিলেন, তো আপনার এই মেনস্ট্রুয়েশন সংক্রান্ত যে মানসিক যে মানে অস্বস্তির জায়গাগুলো, সেটা যদি একটু সামান্য একটু একটু আলোচনা করেন, এইটুকুই। আচ্ছা, আপনি যেটা বললেন জেন্ডার রোল, এটা ঠিক কথা যে একটা পুরুষতান্ত্রিক আমরা ছোট থেকে যখন বড় হই আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তো এছাড়াও আমার যেটা মনে হচ্ছে বায়োলজিক্যাল একটা পুরুষ মন বা আমি আমার ক্ষেত্রে বলছি, হয়তো বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মনেরও তো টাইপ থাকবে। আমার মনে হয় যেমন জেন্ডারের অনেকগুলো ভ্যারিয়েশন আছে, সেক্সুয়ালিটি সেরকম হয়তো মনেরও থাকবে। তো আমি আমারটা বলতে পারি, হ্যাঁ একটা বায়োলজিক্যাল একটা পুরুষ মন হয়তো নারী মন আলাদা হয় আমার মতো। আর হচ্ছে হলো যেটা পুরুষতান্ত্রিক জেন্ডার রোলটাকে আমি মানি না। আমি কিন্তু আহ, ঘরে রান্নাও করি, ঘরে ঝাড় দিই, বাসনও মাজি, আবার বাইরের বাইকও চালাই, আবার সব রকমই কাজ করি। ফলে আমি জেন্ডার রোলে বিশ্বাস নেই যে এই কাজটা নারীর এই কাজটা পুরুষের কাজ, যে কেউ করতে পারে। হ্যাঁ বায়োলজিক্যাল একটা যেহেতু আমরা শরীরটা, আমি নারী শরীরে জন্মেছি, ফলে যে শরীরটা একটা শরীরের যে কি দাম সেটা কিন্তু আমরা বুঝি। ট্রান্স ওম্যান ট্রান্স ম্যানরা একটা শরীর পাওয়ার জন্য, আমাদের পছন্দের শরীর পাওয়ার জন্য
তার যে সাংঘাতিক ইগারনেস এবং তার জন্য যে কত লড়াই, এবং সেটা না থাকার জন্য যে মানসিকভাবে যে কি সাংঘাতিক একটা ডিপ্রেশন মধ্যে দিয়ে যেতে হয়, সেটা সাংঘাতিকভাবে আমি ফিল করেছি। আর আপনি যেটা বললেন, হ্যাঁ, এটা আমি গত বছরই দিল্লিতে ক্রিয়া বলে একটা উমেন্স অর্গানাইজেশন হাইজিনিক স্যানিটেশনের ওপরে একটা ওনারা করেছিলেন। তো সেখানে ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে করেছিলেন। তো অ্যাজ এ ট্রান্সম্যান আমরা 3 জন ছিলাম। তো 3 জনের মধ্যে 2 জন কিছু মুখ খোলেনি। তো আমি মুখ খুলে বলেছিলাম। কেননা আমার মনে হয়েছে যে আমাদের বলা উচিত। কেননা একটা শরীর হিসাবে যদি আমি দেখি, হ্যাঁ, হয়তো আমি আজকে আপনি যেটা বললেন এটার সঙ্গে রিলেটেড। আজকে আমি পুরুষ শরীরটা পেয়ে গেছি বলে আমি আমার নারী শরীরের ওই মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে কথা বলতে পেরেছি। কেননা আমার সেই ডিসফোরিয়া থেকে আমি বেরিয়ে এসেছি। যদি আমি ওই এখনকার পুরুষ শরীরটা না পেতাম, আমি হয়তো মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে জীবনে কোনো প্ল্যাটফর্মে আমি আমার পার্টনারকেই বলতে পারি না। ফলে একটা অত বড় প্ল্যাটফর্মে ন্যাশনাল একটা কনফারেন্সে বলতে পারতাম না। হয়তো পুরুষ শরীরটা পেয়েছি বলে আমি বলেছি। হ্যাঁ, মেনস্ট্রুয়াল একটা হেলথ আমাদের থাকে, কেননা অ্যাজ এ আমি বলছিলাম যে বায়োলজিক্যালি ফিমেল হিসেবে জন্মায়, সেখানে কোনো বায়োলজিক্যালি থাকে না। তো মেনস্ট্রুয়াল হেলথ একটা আমাদের হয়তো অনেকে এনজয় করে, কিন্তু ট্রান্স ম্যানদের ক্ষেত্রে ওটা কিন্তু একটা প্যাথেটিক ব্যাপার, একটা পেনফুল ব্যাপার, মানসিক পেনফুল। আমি শারীরিক পেনফুলের কথা বলছি না। প্রথমে একটা সাংঘাতিক মানসিক ট্রমা দিয়ে ওটা চালু হয়, যেটা আমি কেন সেই আপনি বলেন সেই পুরুষতান্ত্রিক সেই পুরুষ শরীরের কথাতে হলো যে আমি তো একটা পুরুষের তো কখনো মেনস্ট্রুয়েশন হতে পারে না, তাহলে আমার সাথে কেন ওটা হচ্ছে? এবং এটা যখন আমার সাথে হচ্ছে, এটা মানে একটা সাংঘাতিক ভয়ানক লজ্জার জায়গায় আমার জন্যে, যে আমার কি পুরুষ সত্তাটা তাহলে কোথাও হার্ম হচ্ছে, আমার কি পুরুষ সত্তাটা কোথাও নারীত্বতে কনভার্ট হচ্ছে। মানে এরকম একটা মানসিক সাংঘাতিক যন্ত্রণা থাকে। হ্যাঁ, এই যন্ত্রণাগুলো অনেকটাই ওভারকাম করা যায় যদি সেগুলো সেন্সিটাইজেশনের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মধ্যে যদি আমরা ট্রান্স ম্যাসকুলিন মানুষদের আনতে পারি এবং তাদেরকে যদি আমরা বোঝাতে পারি। কারণ আমি আমার ক্ষেত্রে এভাবে নিজেকে অনেকটাই ওভারকাম করেছি, কারণ আমি আফটার 35 আমি ট্রানজিশনে গেছি। ফলে আমি একটা ওমেন্স একটা যে লাইফ আমি লিড করে এসেছি, ওমেন্স লাইফ লিড করে এসেছি। আমরা শুনেছি যে একই শরীরে নারী পুরুষ শিব শক্তি। তো আমি নিজে সেটা কিন্তু পুরো আমি আমার একটা লাইফেই কিন্তু মেল ফিমেল দুটোই বেঁচেছি। এবং ওই যে হেলথ নিয়ে এবং যার জন্য এটা প্রচন্ড আনহাইজিনিক একটা প্র্যাকটিসও থাকে মেনস্ট্রুয়েশনের সময়। কেননা যেহেতু হাইড করে রাখে, ফলে বড়দের সঙ্গে কথা বলা, মা দিদি কারোর সঙ্গে কথা বলা যায় না। আমি পুরুষ, আমি কি করে একটা মহিলার সাথে কথা বলতে পারি এটা নিয়ে, এবং কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবো না, কারণ একটা পুরুষের সঙ্গে কথা বললে যে তুই তখন প্রমাণিত হবে আমি নারী। ফলে এখানে একটা অ্যাওয়ারনেসের প্রচন্ড গ্যাপ থাকে, যার জন্যে হাইজিনিকের ক্ষেত্রে অনেকটা কম্প্রোমাইজ হয়। আনহাইজিনিক কাপড় এই ধরনের ব্যবহৃত হয় এবং তার জন্যে অনেক হেলথ ইস্যু হয়। এবং হেলথ ইস্যু হলে গাইনোকোলজিস্টের কাছেও যেতে চায় না ট্রান্স মাস্কুলিন মানুষরা। কেননা সেই একই ব্যাপার যে একটা গাইনোর কাছে আমি যাচ্ছি, আমি ওমেন বডি আমার ভিজিবল হবে। তো এই ধরনের অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। আমি আপনাকে একটু হালকা করে বলে দিলাম। হয়তো 1 to 1 কোনোদিন কথা বললে আমি আপনাকে আরো ডিটেইলে বলবো। কারণ এখানে আরো অনেক সবাই আছেন, সবাই হয়তো বিভিন্ন রকম কথা বলবেন। ম্যাডাম বলছেন Thank you, ওনারা thank একটা you. ভলিউম বের করবেন, সেখানে আপনি একটা লেখা হ্যাঁ, দেবেন। হ্যাঁ, আমি যোগাযোগ করব হোয়াটসঅ্যাপে। আপনার ফোন নাম্বার আমাকে রাজস্বী দিয়েছে, আমি যোগাযোগ করব হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, লেখা চাইবো তখন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি কারোর কিছু মানে জিজ্ঞাসা থাকে বা বক্তব্য থাকে বলতে পারে। হ্যালো, হ্যাঁ, আর কারোর কিছু বক্তব্য আছে এই বিষয়ে? প্রিয়ঙ্কা দাদি কিছু বলবেন? প্রিয়ঙ্কা দাদি? না, আমি শুনছিলাম। আচ্ছা, তাহলে আর যদি কারোর কিছু বক্তব্য না থাকে তাহলে আমরা এবারে শেষ করতে পারি। আমরা কিন্তু রাহুল বাবুকে বা মৈত্রী ম্যাডামকে কিন্তু আর পাবো না। হ্যাঁ, এইখানে কিন্তু সত্যি মানে ওনাদের সঙ্গে কথা বলার একটা মানে আলাদা মানে কি বলে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা সত্যি মানে এগুলো পরিষ্কার করে বুঝতে পারছিলাম না। যদি আমি জাস্ট একটা কথা একটু অ্যাড করতে চাইছি, হ্যাঁ, বলুন। যদি অনুমতি দেন বলবো। হ্যাঁ, বলুন।
বলছি আমি অপর্ণাদিকে একটা কথা, জাস্ট অপর্ণাদির নোটে একটা কথা বলতে চাইছি, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ এই যে ছোটবেলায়, আমি যদি আমার খুব ছোটবেলার কথা বলি, আমি খুব সহমত হব অপর্ণাদির সাথে, যে যেটা উনি বললেন যে আসলে শাশ্বত পুরুষ বা শাশ্বত নারী, ধ্রুব পুরুষ বা ধ্রুব নারী বলে কিছু হয় না। হোয়াট ইজ অ্যাবসলিউট ম্যান অ্যান্ড হোয়াট ইজ অ্যাবসলিউট ওমেন, এইটার মধ্যেও একটা অ্যাম্বিগুইটি আছে। আমরা তো হেটেরোপেট্রিক্যাল সমাজ একটা প্রফার্মা বা একটা বানিয়ে রাখে একটা নীতিমালা, যে এই হলে ছেলে হয়, যথেষ্ট এনাফ ম্যান অ্যান্ড এনাফ ওমেন। আমার মনে হয়, আমি যেহেতু সিঙ্গেল চাইল্ড, এবং ছোটবেলা থেকে আমাকে অনেককে, আমি অনেক সময় আমি শুনতাম, আমাকে বলা হতো যে তোর মাকে তো ছেলে করতে করতে মেয়ে করে দিয়েছিল, কারণ আমার মা মফস্বলের মেয়ে, কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে মা বড় হয়েছেন। মা প্রচন্ড গাছে উঠতেন, মানে এঁচড় গাছে মগডালে বসে থেকে এঁচড় পেরে নিয়ে এলো, মানে পেয়ারা গাছে উঠে বসে থাকা, কোথাও বেড়াতে গেলে আপার বাঙ্কে শোয়া, মানে 3টে সিঁড়ি একসাথে লাফিয়ে নামা। ছোটবেলায় মা খুব ডান পিটে ছিলেন, সেই জন্য অনেকেই মাকে বলতো তোকে তো ছেলে করতে করতে মেয়ে করে দিয়েছে। মানে এই যে কোথাও গিয়ে রেটরিক গুলোকে নর্মালাইজ হয়ে যায়, যে তার মানেই যে ট্রান্স, মানে এটা যদি আবার আমি বলি, অনেকে বলবেন যে ও তার মানে তোমার মা বোধহয় ক্লজেটেড ট্রান্স ম্যান ছিলেন। মানে আমি জানি না, মানে আমার জানা নেই সেই সম্পর্কে, কিন্তু আমি যতদূর জানি যে না, মা হেটেরো সেক্সুয়াল ছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে যে প্লুরালিটি তো সব জায়গায় আছে, কিন্তু আমি যখন ছোটবেলায় আমার একটি প্রেমের গল্পের একটা সিন মনে পড়ছে, যে 11 বছরের তপলের মা মারা গেছেন প্রভা দেবী, তো ছোটদি গঙ্গার ঘাটে মানে ডুব দিয়ে যখন উঠছেন, চপল কিছুতেই উঠতে পারছে না। ও ছেলে না মেয়ে না কি, ওসব কিছুই, ও শুধু বুঝতে একটা অস্বস্তি হচ্ছে, কি অস্বস্তি বুঝতে পারছে না, বুকেতে খালি গায়ে দুটো হাত ক্রস করে দিয়ে রয়েছে। সবাই বলছে চপল উঠে আয় উঠে আয়, কিছুতে। তখন ছোটদি কিছু একটা সেন্স করলেন, কিন্তু তখনকার দিনে তো এই শব্দগুলো ছিল না, এই ট্রান্স বা, তখন একটা গামছা ছুঁড়ে ছোটদি দিলেন, আর চপল ওই 11 বছরের শিশুটি গামছাটা গায়ে বুকে দিয়ে, ঠিক যেভাবে আমরা মেয়েদের অনেক সময় দেখি বুকে গামছা দিয়ে বাচ্চা মেয়েরা, ওইভাবে উঠলেন। আমারও মনে হয় ছোটবেলায় খুব লোডশেডিং হতো, তো বাবা অনেক সময় অফিস থেকে এসে বলতেন যে এই গরমেও জামা পরে আছে, ওকে খালি গায়ে ছোটবেলায় মা কোথাও সেন্স করতেন আমি কিছুতেই খালি গায়ে হতে চাইতাম না। আমি প্রচন্ড ঘামছি, হ্যারিকেন জ্বলছে, কিন্তু আমি গরমে বা আমি গরমে প্রচন্ড কিন্তু আমি খালি গায়ে হতাম না। মা দু একবার বলেছেন, কিন্তু মা বুঝতেন আমার অস্বস্তি হচ্ছে, আমার ভালো লাগছে না। এবং আমি বাবার সামনে আমার জ্ঞান তো আমার মনে হয় না আমি ড্রেস চেঞ্জ করেছি, কিন্তু অনেক সময় আমার মনে পড়ে যে মা হয়তো পাশ ফিরে ঘুমাচ্ছেন, আমি জামা কাপড় ছাড়লাম, কিন্তু আমি বাবার সামনে কখনো এরকম বিভিন্ন ছোট ছোট আমি জিনিস থেকে আমি যখন রিভিজিট করি নিজেকে, ছোটবেলাটা রিভিজিট করি, তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমি মা মাসি দিদি যাদের বলে, যখন মেয়ে মানে এই লিঙ্গভিত্তিক এটা বুঝতাম না, কিন্তু এটা বুঝতাম যে এই ধরনের চরিত্রের সঙ্গে আমার কোথাও মিল লাগছে, যেটা আমাকে পড়ানো হচ্ছে। এই গেঞ্জি যদি এরম একটা হতো যে একটা বাচ্চা ছেলেকেও ফ্রক পরতে পারে, মানে আমি জানি না তখন, কিন্তু মানে তখনই তো আমি ছেলেকে ইরটিক্যালি একটা ছেলেরা মেয়েকে ভালোবাসি, সেই সেক্সুয়াল প্রেফারেন্স বা সেক্সুয়ালিটি সেন্সটা তো সেন্স করতে পারিনি। প্রথম তো সোশ্যালি এবং কালচারালি সেন্স করেছি যে যেটা আমাকে করানো হচ্ছে বা যেভাবে আমাকে রাখা হচ্ছে, এটা আমার ভালো লাগছে না। তো এইটা আমি একটু জাস্ট ফ্ল্যাগ করতে চাইলাম। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো শুনে। থ্যাংক ইউ, পরে কথা হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ। মানে আমরা লাকি যে তপন আছো? তপন পেয়েছি, এবং মানে আপনারা আছি স্যার, আছি। হ্যাঁ 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 তপন, তাহলে আমরা এবারে শেষ করবো একটু ভোট অফ থ্যাঙ্কস দিয়ে। হ্যাঁ স্যার। তো আমি একটা কথা বলতে চাইছি যে আচ্ছা, আপনারা সব মানে গুণী ব্যক্তিরা রয়েছেন, প্রফেসররা, তাদের সামনে বলতে পেরেছি, আমি জানি না কেমন বলেছি, কিন্তু আমার তরফ থেকে একটাই থাকবে যে আপনারা যে স্কুল কলেজে বা যেখানে ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত আছেন, যদি অন্তত জেন্ডার সেক্সুয়ালিটির উপর আপনারা কিছু সেশন করেন, যদি আমাকে মৈত্রীকেও ডাকেন, আমরাও গিয়ে আমাদের ব্যক্তিগত কিছু
মানে যে আপনার শেয়ার করলাম, শেয়ারিং এর জায়গা থাকতে পারি। কেননা আমার মনে হয় সোসাইটির তরফ থেকেও একটা অ্যাওয়ারনেস থাকা উচিত। কারণ সোসাইটি যখন আমাদের পাশে দাঁড়াবে, কোথাও আইন অটোমেটিক্যালি পাল্টে যাবে। আমরা এখন উল্টো ভাবছিলাম যে আইনের অধিকারটা পেয়েছি, এবার আমরা সোসাইটিতে আস্তে আস্তে অ্যাওয়ারনেস করব। যেহেতু আমরা আবার 10-15 বছর পিছিয়ে গেছি, তো আমাদের কাজটা আমাদের করে যেতে হবে। আমরা লিগাল সাইডও করছি, প্লাস সোশ্যাল অ্যাওয়ারনেসও করছি। তো আপনারা হচ্ছে কান্ডারি, তো আপনারা এই কান্ডারিতে আমাদের পাশে এসে দাঁড়ান। আমি এটাই আমার তরফ থেকে বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের কোনো প্রোগ্রাম হলে আপনাদের বলবো। আমার ইউনিভার্সিটি একটা program হওয়ার কথা হচ্ছে। হ্যাঁ, হ্যালো কি পরদা কিছু হ্যালো বলবে? হ্যালো 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 হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি, বলো। মানে আমি তোমার তোমার থ্রু দিয়ে লিঙ্কটা নেবো। আমিও খুব আগ্রহী এটার উপরে, কিন্তু আমার অনুরাগ যিনি বলছেন তাকে আমার রিকোয়েস্ট একটা, যে যদি মডেল লেজিসলেশন গুলো উনি পান কোন সোর্স থেকে, ইউরোপিয়ান মডেল বা আমেরিকান মডেল লেজিসলেশন, মানে আচ্ছা, কি করে গেছে অলরেডি, খুব আল্ট্রা মানে ল ড্রাফটিং এর ক্ষেত্রে গেছে, সেগুলোকে যদি প্রকিউর করে উনি একটা সেমিনারের ব্যবস্থা করেন তো খুবই ভালো হয়। এবং আমিও আগ্রহী থাকলাম, তোমার কাছ থেকে লিঙ্ক নিয়ে নেবো, আমার ইউনিভার্সিটিতেও করাবো, কারণ এটা থেকে অনেক রিসার্চ করছে ছেলেমেয়েরা, ছেলেমেয়েরাও করছে। যদি কিন্তু মডেল লেজিসলেশন মানে অ্যাডভান্স সোসাইটির কোনো মডেল লেজিসলেশন আমরা সো কল্ড অ্যাডভান্স সোসাইটি বলতাম, কারণ এখনো তো আমাদের যে লড়াইটা চলছে, সে লড়াইটা খুবই, আমি বলবো খুব প্রিমিটিভ স্টেজে রয়েছে। এখন ইউরোপিয়ান যে কমিউনিটি বা অন্যান্য সিভিলাইজেশনাল যে জায়গাগুলো, সেগুলোকে ধরা যায় যদি, এবং সেখানে একটা লিগ্যাল ড্রাফটিং, মডেল ড্রাফটিং, কারণ লড়তে গেলে, পার্লামেন্টে লড়াই করতে গেলে আমাদের এমপি বা যারা রয়েছেন তারা মডেল লেজিসলেশন থেকে অনেকটাই উপকৃত হতে পারেন। আমি জানি না, কারণ একটা ইনভলভিং গবেষণার মধ্যে যাচ্ছি ব্যাপারটায়। ওকে, এইটুকু আমি অ্যাড করলাম, ঠিক আছে। স্যারের কথাই বলবো। অ্যাকচুয়ালি আমরা এই আমার কাছে একটা কপি আছে লিগাল ড্রাফটিং এর, কারণ আমরা বিলটাকে প্রোটেস্ট করে আমরা বিভিন্ন এমএলএ, এমপি বা আদার যারা আছেন, একটা ল ল ইউনিভার্সিটি থেকে আমাদেরকে লিগাল ড্রাফটিং বানিয়ে দিয়েছে। আমার কাছে একটা আছে, এবং আমাদের যেহেতু আমি আর অনুরাগ দুজন মিলেই একটা ইনিশিয়েটিভ নেবো। যেহেতু আমাদের টিচার অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের কিছুটা সুযোগ সুবিধা থাকে যে আমরা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো অর্গানাইজ করতে পারি। তো সেটা অনুরাগ আর আমি দুজন মিলে অবশ্যই এটা আপনাদের লিগাল ব্যাপারটা দেখবো, এবং সেটা আমরা কোথাও বসে একটা জায়গাতে আপনাদের ফিজিক্যালিও আমরা, আমি আমার তরফ থেকে বলছি, টিচারের তরফ থেকে যে ডাকবো, আপনারা আসুন। আমরা আমাদের তরফ থেকে আমাদের আমন্ত্রণ রইল আপনাদের। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ধন্যবাদ জ্ঞাপনের পালা। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো প্রফেসর সন্তোষ কুমার পাল মহাশয়কে। স্যারকে প্রণাম আমার। এই রকম একটি ওয়েবিনারের ভাবনা চিন্তা করে তাকে বাস্তবায়িত করার জন্য। আজকে যারা পার্টিসিপেন্টস, আমার মতো যারা চিন্তা ভাবনা করি, তারা সত্যিই খুব উপকৃত হয়েছি, কারণ একেবারে বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা কথাগুলি আমরা শুনতে পেয়েছি, যেগুলি আমাদের সত্যিই খুব ঋদ্ধ করেছে। তবে রাহুলবাবু যে শেষে কথাটা বললেন, একটা সোশ্যাল সেন্সিটাইজেশন, এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা, বড় কথা। শুধু আইনি ব্যবস্থার মধ্য দিয়ে এই রকম একটা ডেলিকেট ইস্যুকে এস্টাবলিশ করা যাবে না সোসাইটিতে। সামাজিক প্রেক্ষাপটে এটাকে যদি আমাদের একটা স্বাভাবিক বিষয় হিসেবে এস্টাবলিশ করতে হয়, তাহলে দরকার একেবারে সামাজিক সচেতনতা গ্রাসরুট লেভেল থেকে। প্রথমত একেবারে ইউনিভার্সিটি লেভেলে যারা আছে, কলেজ লেভেলে যারা আছে, ধীরে ধীরে এই কনসাসনেসটাকে বিল্ড আপ করতে হবে যে আমরা সবাই এক, কোনো আদারনেসের ভাবনা নেই। আমি ধন্যবাদ জানাবো ডক্টর রাজশ্রী চক্রবর্তী মহাশয়কে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক সুন্দর কিনোট অ্যাড্রেস দেওয়ার জন্য, যেখানে এই বিষয়টির ট্রান্সজেন্ডার ইস্যুর সমগ্র দিকটি তিনি তুলে ধরেছিলেন। আর রাহুলবাবু এবং অনুরাগ মৈত্রেয়ীর জন্য বিশেষ পাঠটা তিনি ছেড়ে দিয়েছিলেন তার বক্তৃতা চলাকালীনই। আমরা সত্যিই কৃতজ্ঞ
ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিলসফি অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি রাহুল মিত্র, যিনি ফিমেল টু মেল হয়েছেন, তাকে তার জীবনের অভিজ্ঞতা, একেবারে তিনি যেগুলো ফেস করছেন সমাজে প্রতিনিয়ত, সেই অভিজ্ঞতাটি তুলে ধরেছেন। কিভাবে আস্তে আস্তে এই কমিউনিটিটা বঞ্চিত হচ্ছে সর্বত্র, তার যে বক্তব্যের মধ্য দিয়ে একটা বাস্তব, অতি বাস্তবতার কথা এসেছে যে আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। এই শব্দবন্ধটা কিন্তু একজন মানুষ তখনই করেন যখন তিনি অন্তর থেকে বুঝতে পারেন যে সব কিছু সাজানো আছে সমাজে, কিন্তু আমি একজন মানুষ হওয়া সত্ত্বেও মানুষের অধিকারগুলো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি একটা তুচ্ছ কারণে, যেটাকে কখনো প্রাইমারি কজ বলা যেতে পারে না। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফোরাম ফর অ্যাপ্লাইড ফিলসফি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফিলসফি অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অনুরাগ মৈত্রেয়ী মহাশয়া, সত্যি অসাধারণ আপনার উপস্থাপনা, আপনার যুক্তি। আপনি যেভাবে মাতৃত্বের স্বাদের ঘটনাটি তুলে ধরলেন, মা শারদার কথা বললেন, মাদার টেরিজার কথা বললেন। আসলে মা হওয়ার জন্য জরায়ু লাগে না, মা হওয়ার জন্য মন লাগে। এই যে বিষয়টা, এটা আপনি এস্টাবলিশ করেছেন আপনার বক্তৃতার মধ্য দিয়ে, অসাধারণ লেগেছে। এবং আমার মনে হয় শুধু ভালো লাগার মধ্যেই এই বক্তৃতাগুলোকে সীমাবদ্ধ রাখলে আমাদের চলবে না। এই ভালো লাগা থেকে ভালোবাসা এবং তার থেকে এটাকে চর্যার পর্যায়ে নিয়ে আসতে হবে, চর্চা থেকে চর্যা পর্যন্ত আমাদের পৌঁছতে হবে। এটা আমাদের এই নতুন সমাজের একটা দাবি হোক, নতুন সমাজের একটা প্রতিজ্ঞা হোক। এই বলে যারা এখানে জয়েন করেছেন পার্টিসিপেন্টস হিসেবে, ডক্টর পি কে আচার্য স্যার খুব সুন্দরভাবে তার অবজারভেশন রেখেছেন, আরও একজন ম্যাডাম রাখলেন তার অবজারভেশন। সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি যারা আমার জুনিয়র। সবাই ভালো থাকুন এবং আসুন আমরা একটা প্রতিজ্ঞা করি আজ থেকে যে আমরা একটা নতুন সমাজের স্বপ্ন দেখতে শুরু করি, যে সমাজ